প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তাৎক্ষণিক এই আয়োজনে। আপনারা বাংলাদেশে দেখতে পেলেন সংসদ অধিবেশন হলো এবং সেখানে চুপ্পু সাহেবের যে পারফরমেন্স অসাধারণ। মানে আ গোলাম হওয়া যায় কতটা নিপুণভাবে, কতটা আন্তরিকতার সাথে সেটার উদাহরণ আমাদের প্রেসিডেন্ট চুপ্পু। আজকে আলোচনা আমি আর মানে এখানে আর আমি কথা না বাড়াই, আমাদের সাথে রয়েছেন সাইফুল আমিন ভাই, সাংবাদিক এবং বিশ্লেষক। সাইফুল আমিন ভাই, আপনাকে স্বাগত জানাই, ধন্যবাদ জানবেন, কৃতজ্ঞতা জানবেন আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, আপনাকেও অনেক ধন্যবাদ আমাকে আপনার প্রোগ্রামে সুযোগ করে দেওয়ার জন্য। সাইফুল আমিন ভাই, আমি লোভ সামলাতে পারছি না, চুপ্পু সাহেবের যে ভূমিকা দেখলাম, বাংলাদেশের মানুষের উপরে আমার আর কোনো আশা ভরসা নাই। একজন প্রেসিডেন্ট যদি এরকম নিম্ন পর্যায়ের ভৃত্য হন, গোলামি বা দালালি, তাও তো একটা ক্লাস থাকবে। এইভাবে মানে আপনি শুরু থেকে বলে আসছিলেন চুপ্পুর কথা। আমার অনেক আওয়ামী লীগের বন্ধুরা বলছিলেন যে না, উনি বিপদে পড়ে এটা করেছেন, ঠেকায় পড়ে, পরিবারের চাপে, বাধ্য হয়ে, মিলিটারির চাপে, অনেক কথাবার্তা। আমরা ছোটোবেলায় এগুলো দেখতাম, ওই যে টিনেজ পার করে করে যখন কলেজে, মানে যখন বন্ধুকে কাঁদতে দেখতাম যে কী হয়েছে বন্ধু, যে না গার্লফ্রেন্ডের তো বিয়ে হয়ে যেতেছে, কি আমার গার্লফ্রেন্ড অনেক লয়াল ছিল, আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু কি করবে, পরিবারের চাপে বিয়ে হয়ে যাচ্ছে। তো সেই অজুহাতগুলো ছোটোবেলায় খুব কাজে দিত, কিন্তু এখন না, মনকে সান্ত্বনা দিতে পারছি না যে প্রেসিডেন্ট কেন এগুলো করেছেন। একটু যদি দেখার চেষ্টা করি, প্রেসিডেন্টের বক্তব্য আমরা একটু শুনি, কি বলেন তিনি। প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত শুনতে পাচ্ছেন? সাংবাদিকবৃন্দ, আচ্ছা, আপনি শোনা যাচ্ছে না। আচ্ছা, আমি এটাকে আবার রিমুভ করে আবার আনছি। আমরা এখানে স্ক্রিনে দেখলাম যে এনসিপির গুন্ডাপুন্ডারা, তারা মানে স্বৈরাচারের দালালেরা, জামাত শিবির, রাজাকার সব একসাথে মিলে তার যে বক্তব্যের শুরুতেই তারা প্রতিবাদ জানিয়েছে, আমরা একটু দেখি। আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। জনাব স্পিকার, ত্রয়োদশ জাতীয় সংসদের এই উদ্বোধনী অধিবেশনে মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন মহামান্য ত্রয়োদশ রাষ্ট্রপতি সংসদের এই উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি বক্তব্য রাখলেন এবং তিনি কি কি বলেছেন তা তো আমরা জানি। যদি একটু শোনার চেষ্টা করি। কে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। সংসদে একজন প্রেসিডেন্টকে এইভাবে মানে তারা এবং তিনি কি কি বলেছেন, আমরা এখানে আরও বেশ কিছু দুঃখজনক বিষয় দেখেছি। যেমন সাংবাদিক কবির আহমদ লিখেছেন যে 7 যুদ্ধাপরাধীর ওপরে শোক প্রস্তাব এনে কলঙ্কিত ত্রয়োদশ সংসদ। এখানে যুদ্ধ অপরাধীদের জন্য শোক প্রকাশ করা হয়েছে, এখানে রাজাকারেরা বক্তব্য রেখেছে এবং দেখুন, তিনি এখানে বলেছেন যে দেশে দুর্নীতি নিয়ন্ত্রণে বিএনপি সরকারের ট্র্যাক রেকর্ড রয়েছে। সেই কোন ট্র্যাক রেকর্ডের কথা তিনি বললেন আমি জানি না। তো তৎকালীন আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়ে 2001 সালের জুন মাসে ক্ষমতা থেকে বিদায় নিয়েছিল। তিনি এরকম বেশ কিছু বক্তব্য রেখেছেন। এবং রাজাকার, আলবদর, আল শামস এরা স্বাভাবিকভাবেই জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় দাঁড়াবে না, তারা যথারীতি দাঁড়ায়নি। এটা যদি আমরা ভালো করে খেয়াল করি, সবাই দাঁড়ালেও তারা জাতীয় সঙ্গীতের সময় দাঁড়ায়নি। এবং আমরা দেখলাম এটা বাংলাদেশ সংসদের চেহারা এবং এটা আফগানিস্তানের। মানে আমি তো অবাক হচ্ছি না, যে যাই হোক, এই সেই সংসদ যেখানে এনসিপির গুন্ডারা বসেছে এবং একই জায়গায় এই এনসিপির গুন্ডারাই বসে বসে সিগারেট খেয়েছিল এবং যা কিছু করেছে এই মব সন্ত্রাসীরা, তা তো আমরা জানি।
আওয়ামী লীগকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন, আওয়ামী লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল, এইটা রাষ্ট্রপতি বলেছেন। কি চমৎকার এক ভৃত্য! তো সাইফুল আমিন ভাই, আপনার কাছে খুব সরল প্রশ্ন যে আমরা বাংলাদেশের মানুষের উপরে তার কোনো আস্থা ভরসা রাখা যায় না, যেখানে একজন প্রেসিডেন্ট এরকম নিম্নমানের গাদ্দারি মানে করেন। দেখেন, তিনি তো শেখ হাসিনার মনোনীত, এবং মানুষ কিভাবে এতটা নেমখারাম হয়? শেখ হাসিনার প্রতি ন্যূনতম তো লাজ লজ্জা শরম বলে তো কিছু থাকা উচিত ছিল, তাই না ভাই? কি বলবেন ওভারঅল? অনেক ধন্যবাদ। আপনার অনুষ্ঠানে বোধহয় আমি বলেছিলাম আগে যে আমি আশা করব যে রাষ্ট্রপতি এতদিন পর্যন্ত যে দালালি করতেছেন, যেগুলো করতেছেন, এটা একটা উদ্দেশ্য নিয়ে করতেছেন, উনি হয়তো একটা সংসদে বিদ্রোহ যে করবেন। ফাটিয়ে দেবেন। হ্যাঁ, এটা আমি বলছিলাম যে আমি আশা করি তিনি এরকম একটা কিছু করে। আমি তাকে অনেক বকাবকি করি, তো তার কাছ থেকে একটা বীরত্বপূর্ণ আচরণ সংসদে আশা করব, এবং উনি নিশ্চয়ই সত্যি কথাটা বলবেন। না, ঘটনা কিন্তু তা হয় নাই। আমি যদিও সন্দেহের মধ্যে দিয়ে কথাটা, তার জন্য এই আশাবাদ করছেন। বাংলাদেশে আশাবাদ আপনি আশা করতেই পারেন, অনেক পজিটিভ জিনিস আশা করতে পারেন, কিন্তু আমরা এমন একটা কমিউনিটি বা এমন একটা জাতি, যে জাতিটার মধ্যে আসলে আমরা উই ক্যান প্রেডিক্ট, আমরা কিন্তু প্রেডিক্ট করতে পারি যে আমরা কি করব। সেটা কি জানেন? সেটা হলো আগাগোড়া আমরা উল্টো কাজটা করব। এটা হলো আমাদের জাতিগত ইয়ে। তো সেই জাতিগত ইয়ের বাইরে তো উনি তো বাংলাদেশের মানুষের রক্ত প্রবাহিত ওনার শরীরের মধ্যে। সো উনি আর এর ব্যতিক্রম কি করবেন? ওনার দালালি করাটাই ওনার মধ্যে হয়ে গেছে। উনি যে কাজগুলোর মধ্যে ধরেন এই পর্যন্ত জড়িত হচ্ছে, প্রত্যেকটা কাজই একদিন ইতিহাসের পাতায়, ইতিহাসের ইয়াতে কাঠগড়ায় অনেকে বলে, কিন্তু একদিন না একদিন এইটার মূল্যায়ন হবে যে এরকম একজন রাষ্ট্রপতি বাংলাদেশে ছিল। যদি এরকম রাষ্ট্রপতি আরও বাংলাদেশে ছিল, কিন্তু এরকম এরকম বেঈমান মানে আরেকজন রাষ্ট্রপতি ছিলেন শাহাবুদ্দিন, উনি বেইমানি করেন নাই, উনি ওনার আহ, মনোভাবটা সরকারের উপর চাপিয়ে দিয়েছেন। এই শেখ হাসিনা সরকারেরই একজন রাষ্ট্রপতি, তিনি শাহাবুদ্দিন আহমেদ। কিন্তু এরকম দেখা যায়নি যে আম, যে একটা সরকার দ্বারা মনোনীত হয়েছে এবং সেই সরকারের সমস্ত রকম পদলেহন, সরকারের আহ, ইয়েদের মন্ত্রীদের পারলে পদলেহন করছেন যে লোকটা, বা সরকারের যারা ব্যবসায়ী ট্যাবসায়ী ওদের ওখানে চাকরি করছেন, করছেন, মানে মানে জীবনটা ওদের সরকারের পেছনে একজন ব্যয় করছেন। এমপির হ্যাঁ, মেয়ে, যদিও প্রধানমন্ত্রীর মেয়ে, যে কোনো তার কোনো পদ পদবি নেই, তারা যে সালাম আলাইকুম সালাম আলাইকুম হ্যাঁ, পারলে তো। ওইটাও আমি পজিটিভলি বলছিলাম, ধরে নিলাম উনি অত্যন্ত ভদ্রলোক, উনি সালাম দিয়েছেন। সালাম তো যে কারো দিতে পারে, খুব ভদ্রলোক মানুষ, কিন্তু সমস্ত আশাবাদ আমার পুরো ভেস্তে গেছে। মানে মানে যদি আমি যে উনি আশা যদি করছি জায়মা ইসলাম না হয়ে মোহাম্মদ জামিল হতেন, মানে ছেলে হতেন, তাহলে বোধহয় রাষ্ট্রপতি হাত ধরে দুটো চুমু দিতেন, আর আরবের শেখদের মতো। ও, অনেকে তো ইয়া বানিয়েছে যে উনি সালাম করতেছেন। তো আসলে ঘটনাটা তাই, সালামই তো করতেছেন। যাই হোক, সে যা মন চায় তাই করুক, কিন্তু যেটা আজকে আমাদের পার্লামেন্টের মধ্যে রাষ্ট্রপতি যেটা করেছে, এটা একটা রাষ্ট্রপতির উচিত ছিল, যেটা এখন আমি ব্লান্টলি বলতে পারি, হি হ্যাজ কাম ফ্রম এ পলিটিক্যাল আইডিওলজি। হ্যাঁ, একটা রাজনৈতিক মতাদর্শ থেকে সে নির্বাচিত হয়েছে। সে যদি মিনিমাম তার মধ্যে সততা থাকতো, তাহলে এই পদটা সে পদ থেকে সরে যেত। মিনিমাম, তার যে মিনিমাম নাই এখানে। আপনি অ্যাজ এ হোল সবাইকে না করে ব্যক্তি শাহাবুদ্দিন যে কত নিচু মনে, কত নিচু মানসিকতার, অথবা কত নিচু সাংস্কৃতিক উচ্চতার, এইটা কিন্তু আপনার যে এই লোকটা মানে এক জীবন বোধহয় এরকমই ছিল, কিন্তু খামোখাই সবাই তাকে প্রশংসা করেছে যে তিনি ছাত্রলীগের অমুক সভাপতি ছিলেন, তিনি এই করছেন, তিনি জজ ছিলেন। কিন্তু আমার ধারণা এই জজিয়তির সময় তো উনি এই আকামগুলিই করছেন। জজিয়তের সময় উনি যা যা বিচার দিয়েছেন সেটা ওনার প্রভুর দ্বারা নির্দেশিত, সেখানে যখন যে প্রভু ছিল। এখন সবসময় তো শেখ হাসিনা তার প্রভু ছিল না, কখনো এরশাদ প্রভু ছিল, কখনো হয়তো জিয়াউর রহমানও প্রভু থাকতে পারে, হয়তো এরশাদ প্রভু, তাহলে খালেদা জিয়া প্রভু, শেখ হাসিনা প্রভু, খালেদা জিয়া প্রভু, এরকম দুইটা কেয়ারটেকার প্রভু, তিনটা কেয়ারটেকার প্রভু ছিল। সো প্রভুর নির্দেশেই উনি করছেন। উনি আসলে, আপনি যে শব্দটা বলছেন ভৃত্য, ভৃত্য শব্দটা খুব শব্দটা খুব কি বলে, কি বলে এটাকে, আপনি এটা গ্লোরিফাই করার চেষ্টা করছেন, ভৃত্যদেরকে একটা মর্যাদা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু ভৃত্য শব্দটা যেটা একটু মানে দাস, দাস এখন দাস তো জোর করে হতো আগে, তাই না?
দাস শব্দটাই এসছে জোর করে আপনি একজনকে দাস বানিয়েছেন। কিন্তু আপনি যখন দাস থেকে এইসব আধুনিক শব্দ ভৃত্য টৃত্য এগুলো আবিষ্কার করছেন, তারা কিন্তু জোর করে হয় না, তারা নিজেরা দাস হয়েছে। এই শাহাবুদ্দিন নিজে দাস হয়েছে বারবার, এবং আমি নিশ্চিত যে তার মানে যেটা তার কাছে আমি মনে করছিলাম তার একটা বৃহৎ একটা মানসিক শক্তি আছে, যিনি সত্যি একসময় সে কিছু বলবেন। কিন্তু আমার কাছে মনে হচ্ছে তার এক জীবনই উনি এরকম ছিলেন, ওনাকে আর বিশ্বাস করার কিছু নেই। এবং ওনার কাছ থেকে মানে ওনার নিয়ে কথা বলাটাই মনে হচ্ছে যে, আমার কাছে মনে হচ্ছে যে একজন এরকম এরকম দাস প্রবৃত্তির মানুষের নিয়ে কথা বলাটাই একদম মানে আমার মনে হয় এটা কি বলে এরকম খরচ করা উচিত না শব্দগুলি। আম, আপনি বলছিলেন বিচারপতি থাকা অবস্থায় আম, তিনি কি অবস্থায় ছিলেন বা কিরকম ছিলেন। বিচারপতি বলতে তো আমার একটু মনে পড়লো 2018 সালে আমি সাইবার ট্রাইব্যুনালের কোর্টে আমি গেছিলাম। আমি তো তখন জেলে ছিলাম। তো সাইবার ট্রাইব্যুনালের বিচারপতি, আমার ঠিক এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, আমি দেখে একটু পরে বলছি। তো একজন বিচারপতি, মানে শেখ হাসিনা কাকে কাকে কোথায় বসিয়েছেন এটা শুধু ভাবছি। শেখ হাসিনা এমন একজনকে বিচারপতি বসিয়েছিলেন, দাড়ি টুপি তো আছেই, মানে মারাত্মক মৌলবাদী। সে একজন পরিচিত অভিযুক্ত, তার নাম ফারাবি, জঙ্গি ফারাবি। ফারাবির কথা তিনি কোর্টে বসে, ফারাবির কোনো উকিল নেই, তার বাবা মা কেউ তার কাছে আসে না। তো ফারাবির কথা তিনি জজ সাহেব শুনছিলেন খুব মনোযোগ দিয়ে। আর ফারাবি সেখানে বলছিল নাস্তিকরা কিভাবে, মানে নাস্তিক মানে হচ্ছে যে পতিতা, তো কিভাবে তারা পতিতা সেটার ব্যাখ্যা দিচ্ছিল রগে। এবং কোর্টে বসে বসে তিনি খুব খায়েশ নিয়ে শুনলেন এবং তিনি খুব তৃপ্তি পেলেন। আর কাউকে কোনো প্রশ্ন, অন্য অনেক আসামি ছিলেন সেখানে, কারো কোনো জিজ্ঞাসা নেই, সে জঙ্গির কথা মনোযোগ দিয়ে শুনলেন। আর কি এবং নাস্তিকরা কিভাবে কাজ করে সেগুলোর ব্যাপারে যত সব মিথ্যা, যত সব অসত্য, মানে অখাদ্য কুখাদ্য কথাবার্তা তিনি খুব গ্রেঘাসে গিললেন। এবং আমি তখন অবাক হয়েছিলাম এই ভেবে যে রাষ্ট্র ব্যবস্থা কোথায়, এক জঙ্গির মুখ থেকে কাল্পনিক গল্পকেচ্ছা শুনে তিনি বেশ আপ্লুত হচ্ছেন। যেভাবে পিনাকির ভিডিও দেখে সেই মানে শিক্ষাহীন মানুষজন কি যেভাবে বলে লোকটা কত জ্ঞানী, এরকম ছিল অবস্থা। এবং শেখ হাসিনাকে কি আপনি ধন্যবাদ দেবেন না? এরকম একজন ব্যক্তিকে আপনি তাকে গোলাম বলতে চাইছেন না। মির্জাফর বলতে চাইবেন কিনা আমি জানি না, খন্দকার মুশতাক বলতে চাইবেন তাও বোধহয় চাইবেন না, আমি জানি না কি বলবেন। তো এইরকম বাছাই বাছাই করা লোক শেখ হাসিনা তার আশেপাশে রেখে এতদিন ক্ষমতায় কিভাবে থাকলেন? বা আমি যদি একটু এই যে ওয়াকারের কথা বারবার বলি, আমি ওবায়দুল কাদেরের কথা বলি, দেখেন তার চতুর্দিকে সবই কিন্তু ভৃত্য ছিল। এখন এইরকম ব্যক্তিদের আপনি নিয়োগ দিলে, যার কাজই হচ্ছে যে ক্ষমতাবানের দালালি করা, সে তো শেখ হাসিনা চলে গেছে, এখন তারেক জিয়ার দালালি করবে, এটাই স্বাভাবিক নয় নাকি? মানে যাদের না, নিয়োগ দিচ্ছে তারা কি- আমি আমার আমার কথা হলো যে ধরেন আমি আমার ব্যক্তিগত ইয়ে থেকে বলি, আমি ভুল করতে পারি। আমি কিন্তু অনেক আদেশে ধারণা আমি আমার কাজের ক্ষেত্রে আমি অনেক ভুল করেছি। অনেক ভুল মানে কি, অনেক ভুল রিক্রুটমেন্ট করেছি, অনেক ভুল পদায়ন করেছি, অনেক করেছি। কিন্তু আমি ভুল করতে হুম। পারি। এটা মানুষ হিসেবে মানুষ ভুল করতে পারে। কিন্তু আমার কথা হলো সর্বত্র আমি ভুল করি কিনা, আমি সর্বত্র ভুল করি না। আমি শেখ হাসিনার সমালোচনা করার মতো যোগ্যতা আমার নাই। কিন্তু ওনার এখন পর্যন্ত গত ২ বছরে উনি যাদের উপর নির্ভর করে ১৫টা বছর উনি দেশ চালিয়েছেন, যাদের উপর নির্ভর করে উনি দেশটাকে এত সামনে নিয়েছেন, বা যাদেরকে হাতে দল ছেড়ে দিয়ে এটা করেছেন, যাদের হাতে রাষ্ট্রপতির পদ ছেড়ে দিয়ে এটা করেছেন, যাদের হাতে বিভিন্ন মন্ত্রণালয় ছেড়ে দিয়ে এগুলো উনি কাজগুলো করেছেন। তো সেখানে ওনার ভুল থাকাটা কিন্তু খুব স্বাভাবিক। কিন্তু কথা হচ্ছে যে ভুলটা কত পার্সেন্ট হতে হয়? কত পার্সেন্ট হতে পারে? চারিদিকে যদি এরকম ভুল থাকে তাহলে একজন যত সৎ উদ্দেশ্যেই থাকুক না কেন তার পক্ষে কিছু করা সম্ভব না। এবং কিছু করার তারপরেও তো শেখ হাসিনা কিছু মানে বাংলাদেশকে আ মানে একটা ক্লিন পলিটিক্স উনি দিতে পারেন নাই। এটা ঠিক। উনি কিন্তু বাংলাদেশকে উন্নয়ন দিয়েছেন। তো ক্লিন পলিটিক্স উনি দিতে পারেন নাই এবং বাংলাদেশকে উনি প্রোটেক্ট করতে পারেন নাই। এই যে প্রোটেকশনটা দেওয়ার জন্য আসলে যেখানে আসলে আপনার সর্বত্র আপনি কিন্তু নজর রাখতে পারেন না। শেখ হাসিনার পক্ষে সর্বত্র নজর রাখা সম্ভব না। কিন্তু যেগুলোতে নজর রাখা সম্ভব সেগুলো কি উনি রেখেছেন? যেমন রাষ্ট্রপতি পদ। এটা উনি কি করে এমন একজনকে দিলেন আ যে তার সাথে এই পরিমাণ বেইমানি করতে পারে? ১। ২ নম্বর হলো উনি স্পিকার হিসেবে এমন একজনকে দিয়েছিলেন যে স্পিকারটা সময় মতো কিন্তু সারফেস হলো না। সে তার ব্যক্তি জীবন নিয়ে কিন্তু ব্যস্ত রয়ে গেল। আর ডেপুটি স্পিকার কিন্তু জেল খাটতেছে। দেখেন, দুটো যে এই সময়কার মধ্যে পারফর্ম করার মতো দুটো লোক ছিল। এখন পারফর্ম আওয়ামী লীগের পক্ষের ব্যাপার না।
মানে তারা যথার্থ সত্যি কথাটা বলার জন্য দুটো ব্যক্তি ছিলেন এখন সবচাইতে কি বলে আহ, আহ, কি পজিশন ছিল, এবং সেই কি পজিশনগুলো কিন্তু কেউ কেড়ে নিতে পারে নাই বা কেড়ে নেয় নাই। যেমন স্পিকার পদটা কিন্তু কেড়ে নেওয়া হয়নি। স্পিকার কিন্তু ছিল, উনি নিজে থেকে কিন্তু পদত্যাগ করছেন, কিন্তু তারপরে বাংলাদেশ কনস্টিটিউশন অনুসারে কিন্তু স্পিকার পদে এই শিরীন শারমিন ছিলেন এই হাফিজউদ্দিন আহমেদের শপথ নেওয়ার আগ পর্যন্ত। কিন্তু তিনি সারফেস হলেন না কেন? কেন এই পার্লামেন্টে বলতে হইল একজন সরকারি কর্মকর্তাকে যে আমাদের স্পিকার কিনা একজন স্পিকার, ডেপুটি স্পিকার একজন জেলখানায় বা একজন অপরাধের দায়ে অভিযুক্ত, আর একজন পলাতক। পলাতক শব্দটা পর্যন্ত ধরেন। এখন এই যে ধরেন একজন ভৃত্য, যেটাকে আপনি বললেন, আমি বলবো দাস, একজন দাস রাষ্ট্রপতি, এটা শেখ হাসিনার। একজন পলাতক স্পিকার, এটা শেখ হাসিনার। জাস্ট থিঙ্ক অফ ইট। আমি শেখ হাসিনার সমালোচনা করার আমি বললাম, বারবার বলছি আমার কোনো যোগ্যতা নেই, কিন্তু তারপরও আমার তো আমি নিজের কথা নিজে, আমি ছোটখাটো পজিশন গেছি, আমিও কিন্তু অনেক পদায়নে ভুল করছি। কিন্তু আমি যদি সবগুলো পদায়নে ভুল করি, আমি কি পজিশনে ভুল করে ফেলি, তাহলে তো আমার পক্ষে চালানো সম্ভব না। কিন্তু আমি শেখ হাসিনা কি করে এরকম জায়গাগুলো, আপনি পার্টির জেনারেল সেক্রেটারি একটা পদে এমন একজনকে তিনবার উনি আনলেন, বা ওনার মদদে বা ওনার সমর্থনে আসলো, যে লোকটা কোনো অ্যাক্ট করলো না। খেয়াল করে দেখেন তার কি পজিশনগুলোর কি অবস্থা। এখন আমি জানি না, নিশ্চয়ই শেখ হাসিনা এই জিনিসগুলো খেয়াল করছেন, এবং উনি নিশ্চয়ই তার ভবিষ্যৎ কর্মপন্থা এগুলোর উপর ভিত্তি করবে। তবে হ্যাঁ, মানুষের উপরে বিশ্বাস হারিয়ে যায় আসাদ। যেমন মানে আমি আমার চাকরি জীবনের শেষ দিকে এসে, মানে ধরেন আমি বারবার অসুস্থ হয়ে যায়, তখন কিন্তু এই যে আমার বিশ্বস্তদের কাজ দেখে আমিও কিন্তু নিজের প্রতি নিজে আস্থা হারিয়ে ফেলছিলাম। আমি যেন অসুস্থ, যখন আই এম নট ইন দ্য সেম। এখানে কিন্তু শেখ হাসিনার সাথে আমার তুলনা বেড়ে, কিন্তু যখন উনি চিনে নাই, তখন উনি যাদের উপর নির্ভর করছিল তাদের অ্যাক্টিভিটিসটা খেলতে হবে। সাইফুল আমিন ভাই, উনি যদি চিনে থাকতেন, এদের অ্যাক্টিভিটিসের দরকার ছিল না। আমি আমার আমরা ক্ষুদ্র জায়গা থেকে, একটা ছোট্ট জায়গা থেকে আমি বলছি, আমিও আমার সিনিয়র এরকম লোকদের দেখে আমি আসতে হয়েছি, কিন্তু বাট দিস ইজ রিয়ালিটি। ওয়েন ইউ মেক এ মিস্টেক, ইউ হ্যাভ টু ইট ইট। আমি আমি যেমন, আমারও খাইতেছে। আপনি শেখ হাসিনার সমালোচনা করার যোগ্যতা আপনার হয়নি আপনি বলছেন। আমার মনে হয় এটা দুঃখের চোটে, মানে রাষ্ট্রপতির এই অবস্থা দেখার পরে আমরা তো বাংলাদেশ নিয়েই কথা বলি, বাংলাদেশের মানুষকে নিঃসন্দেহে ভালোবাসি, কিন্তু এই রাষ্ট্রপতির এইরকম একটা খুবই নিম্নমানের দালালির পর বাংলাদেশের মানুষের উপরে আস্থা উঠে যায় আর কি, যে কাদের জন্য কথা বলি, এই তো সেই গোলামের জাতি। আপনি ভারতের দিকে তাকান, মনমোহন সিং তাকে বা মানে তার প্রধানমন্ত্রী থাকা অবস্থায়, বা আপনি দেখেন না খালেদা জিয়া যখন ভারতের প্রেসিডেন্টকে তিনি এক প্রকার অগ্রাহ্য করলেন, হরতাল দিলেন, তারপরে ভারত সেটার রিভেঞ্জ কতদিন নিয়েছে, এক যুগের বেশি সময় ধরে। সেখানে আমাদের প্রেসিডেন্টের শেখ হাসিনা, আচ্ছা আপনি শেখ হাসিনার সমালোচনার দরকার নেই, বলেন তো কোন কোন পদগুলোতে উনি যোগ্য ব্যক্তি দিয়েছিলেন? নাইম নিজামের স্ত্রী কিভাবে এমপি হয়, কিভাবে সাংবাদিকদের, অবশ্য নাইম নিজামের স্ত্রী যেখানে সাংবাদিকদের ওস্তাদ হয়, সেখানে ওই ভৃত্যরা দাঁড়িয়ে গণভবনে এই ধরনের প্রশ্ন করবে আর সরকার উল্টাবে, এটি তো স্বাভাবিক। আওয়ামী লীগ সরকার বিতর্কিত হওয়ার অন্যতম কারণ ছিল কিন্তু এই ৫৭ ধারা বা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। এবং এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে যে ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটেছে, শুধুমাত্র ব্লগার অ্যাক্টিভিস্টকে অ্যারেস্ট করা, তাদের উপরে তাদের বিনা বিচারে আটকে রাখা নয়। মনে আছে কার্টুনিস্ট কিশোরের কথা? মনে আছে নিশ্চয়ই। সেখানে দিদারুল সহ ৭ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা, এবং এই সাইবার ট্রাইব্যুনাল দ্বারা আন্তর্জাতিক মহলে আওয়ামী লীগ সবচেয়ে বেশি বিতর্কিত হয়েছে। যত মানবাধিকার সংস্থা দেখেন, তাদের রিপোর্ট দেখেন, ইউরোপীয় ইউনিয়নের যে আদালত, তাদের পার্লামেন্টের যে রিপোর্টগুলো রয়েছে, বা আপনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, রিপোর্টার্স উইদাউট বর্ডার সহ অন্যান্য মানবাধিকার সংস্থাগুলো যত জায়গায় প্রধানতম অভিযোগ করেছে, সেখানে এই যে মানুষের নাগরিক অধিকারের বিরুদ্ধে যায় এমন আইন, কালো আইন, এগুলো নিয়ে কিন্তু প্রচুর রিপোর্ট করেছে, এবং সেখানে অনেক মাল মশলা ছিল। এবং এইখানেই কিন্তু সেই বিচারপতি মোহাম্মদ আল শামস জগলুল হোসেন তার নাম, তো সেই ছিল বিচারপতি। এবং এইটা আমি তার ছবিটা পেলাম না, মোহাম্মদ আশামস জগলুল হোসেন, পেলে ভালো হতো।
এই লোকটা আগাগোড়া একটা মৌলবাদী, এবং দেখেন এখানে বিচার কি কি করেছে, কোথায় কি অবমাননা করেছে। মুসলমানদের নবী মোহাম্মদ, আল্লাহ, এবং একই কাতারে রেখেছিল কিন্তু শেখ হাসিনা। এবং দেখেন এখানে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ছবি বিকৃত করার অভিযোগে 2013 সালে সাটুরিয়া থানা সেই মামলা দেয়। চিন্তা করছেন, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ছবি বিকৃত করলো, এই সাইবার ট্রাইব্যুনালে কিন্তু বিচার হয়েছে, এবং যে বিচার করতো সে আমার মনে হয় জামাতি ছিল, তার বেশভূষা সব কিছুতেই। তো শেখ হাসিনা কোন পদে উত্তম ব্যক্তি বা যোগ্য ব্যক্তি বা সৎ ব্যক্তিকে বসিয়েছিলেন? মৌলবাদী, জঙ্গি, দালাল, ভৃত্য ছাড়া। আপনি একটু মনে করে যদি আমাদেরকে বলতেন সাইফুল আলম ভাই। না, না, আচ্ছা, আমি অন্যভাবে বলি যে শেখ হাসিনা সব পদে তো আর নিয়োগ করেন নাই। উনি তো সব ওনার যদি আপনি দায়ী করতে চান, সেটা হলো ওনার নিয়োগগুলো, যেটা রাষ্ট্রপতির জন্য আপনি দায়ী করতে পারবেন, যেটা ধরেন আপনার স্পিকারের জন্য দায়ী করতে পারবেন, সেটা ধরেন আমি আপনার একটু তার আপত্তি করি। সদস্য, কিন্তু না, আমি বিচারকের জন্য ওনাকে দায়ী করতে। আপনি অফিসিয়াল কথাবার্তা বলবেন, কিন্তু আমি ওনাকে দায়ী করতে গেলে দায়ীটা কারে করবেন, করেন আমার বোঝান। আচ্ছা, আইনমন্ত্রী আনিসুল হক এখন জেলে আছেন, আইনমন্ত্রী কে নিয়োগ করে? আচ্ছা, আইনমন্ত্রীর আন্ডারে মানে এই যে শেখ পরিবারের তাপস, মানে তাপসের মাস্তানি কোর্টে কে না জানে, তাপস যে মামলা নিত, ওই মামলায় যে বিচারপতি হোক তারে রায় দিতে হতো। বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রী পালাইয়া চলে যায়, শেখ হাসিনা কিছুই জানেন না। সাইবার ট্রাইব্যুনালের প্রধান না, বিচারপতি কে, এটা শেখ হাসিনা জানবেন না? না, আমি 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 কতগুলো আমি ক্ষমতার ধরেন এই ক্ষমতার কাঠামোটা এবং এগুলো জানার আমার একটা আছে বা ছিল এক সময়। কিন্তু আমি যেটা বলি সেটা হলো, সবকিছুর জন্য আপনি কিন্তু সরকার প্রধানকে দায়ী করতে পারবেন না। কারণ রাষ্ট্র শুধু সরকার প্রধান চালায় না, এটার একটা পার্মানেন্ট ব্যুরোক্রেসি আছে। সেই পার্মানেন্ট ব্যুরোক্রেসিতে আপনি যখন দীর্ঘদিনের মধ্যে দিয়ে এই 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 কিটগুলো ঢুকে পড়ে, সেই কিটগুলোকে বাছাই কিন্তু সরকার প্রদান করতে পারে না। এটা করতেই হয় কিন্তু সেই প্রতিষ্ঠানের বা সেই পার্মানেন্ট যে স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারের মধ্যে। সেটা হয়নি বাংলাদেশে। আপনি যদি ধরেন এই যে আপনি যে ধরনের লোকগুলি পদে আসছে, সেই লোকগুলি রিক্রুট হচ্ছে কতভাবে আপনি দেখেন। জিয়া রহমান আসার সঙ্গে সঙ্গে তো এই স্বাধীনতার বিপক্ষের শক্তির লোকেরা কিন্তু আমলাতন্ত্রে ঢোকা পড়া শুরু হয়, এবং বিশেষ করে আমাদের জুডিশিয়ারিতে তখন ছিল মুনসেফ পদ্ধতি, বুঝছেন? তখন মুনসেফ পদ্ধতি ছিল। মুনসেফ পদে এরা দাড়িটাই রাখে, এরা তখন দাড়ির কিন্তু অনেক মূল্য ছিল। এখন আপনি সবাই দাড়ি রাখি, তখন দাড়ি রাখলে মনে করতেন এই লোকটা বোধ হয় সৎ। তখন ইন্টারভিউতে যখন যাইতো, একটা ল পাস করা একজন, সে যখন এরকম তাকে সৎ মনে করতো, তখন তাকে নিয়োগ দিত। তখনকার মতো এরকম ছিল না। এটা জিয়া রহমানের আমল থেকে আমাদের জুডিশিয়ারিতে, টোটাল যেখানে আপনি বিচারের কথা, জুডিশিয়ারিতে এই সোকল মুসলমান, হ্যাঁ, এদের একটা আধিপত্য বিস্তার হয়েছে। এটি কিন্তু দীর্ঘদিন ধরে হয়েছে, এবং সেটার প্রত্যেক আমলে, পরবর্তী সময় এরশাদ আমলে, মানে দীর্ঘ সময় খালেদা জিয়ার আমল, তারপর হলো শেখ হাসিনা আমলের গুলিতে এখন ছোট অফিসার যতগুলি বড় দেখতে পান, এগুলো হয় জিয়া রহমান আমলের অথবা এরশাদ আমলের রিক্রুট। সো এই সব জায়গায় আপনি কিন্তু এখনকার সরকার প্রধানরা আপনি করতে পারবেন না। এটা ডিপার্টমেন্টাল অতগুলি দায়িত্ব আছে। এটা বলতে পারেন ওই ডিপার্টমেন্টের দায়িত্বে যে ছিল, সে দায়িত্বহীন আচরণ করেছে, যেমন আনিসুল হক এই দায়িত্বহীন আচরণটা করেছে। কিন্তু আনিসুল হক তো আসলে পরীক্ষিত একজন লোক। আপনি সেই আনিসুল হকের কাছে আপনি বিশ্বাস করতে পারেন যে এই লোকটা এরকম কাউকে প্রশ্রয় দেবে না। কারণ কেন পরীক্ষিত? তার বাপ পরীক্ষিত, সে নিজে পরীক্ষিত। দুইটা লোকই কিন্তু পরীক্ষিত বাংলাদেশের ভাই, জন্য। বাপ তো তারা সার্জি সালামেরও পরীক্ষিত। আওয়ামী লীগের লোকজনদের জিজ্ঞেস করলে বলে তার 14 গোষ্ঠী আওয়ামী লীগ। তো এখন না, 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 মানে না, না, বাপ হলো, আমি বাপ পরীক্ষিত বলতেছি না যে আইনমন্ত্রীর জন্য বাপটা বাংলাদেশের, সিরাজুল ইসলাম বাংলাদেশের জন্য পরীক্ষিত একটা। সিরাজুল ইসলাম ওয়াজ ওয়ান অফ দ্য পারসন হু মোশতাকের সামনে দাঁড়িয়ে বলেছিল, তো আমি তোমার মানি না এবং বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার চাই। সে এই লোকটা, এবং তিনি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারের প্রধান আইনজীবী ছিলেন, পরবর্তীতে তার ছেলে হয়েছে। সো পরীক্ষিতটা আমি ওই হিসেবে বলছি জাতির প্রতি, কিন্তু কথা হচ্ছে তাদের প্রতি সে তার রেসপন্সিবিলিটি পালন করে নাই। যে আমাদের শ্রদ্ধা পালন করে সাইফুল আলম ভাই, এরকম ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা আমাদের আছে, কিন্তু সেই শ্রদ্ধা তো তাজউদ্দিন আহমেদের উপরেও আছে। তাই বলে তার কন্যার কথাবার্তা তো আমি মেনে নেব না, বা সোহেল তাজের অবস্থা। না, আমি এই আনিসুল হকের কথাও বলছি। আনিসুল হক ওয়ান অফ দ্য পারসন, যে লোকটা শেখ হাসিনাকে যখন 2006-07 যখন সরকার শেখ হাসিনা জেল, তখন ইনারা এই আনিসুল হকরা বেরিয়ে কিন্তু প্রথম
ইয়ে করেছিল। এই আনিসুল হকই কিন্তু তার মামলা চালিয়েছে, এই আনিসুল হক কিন্তু বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে মামলা চালিয়েছে তার বাবা মারা যাওয়ার পর। সো সে কিন্তু অ্যাজ এ হোল ফর বাংলাদেশ ঠিক আছে, কিন্তু সে তার অ্যাডমিনিস্ট্রেশন আসার পরে কি করছে এটা আপনি তার ইয়ে করতে, কিন্তু তার মানে আমি বললাম আদর্শিক কোনো ইয়ে আছে, আমি ওইটার কথা বলছি। আমি দ্বিমত করলাম না সাইফুল ভাই, কিন্তু সার্জিসরা লুঙ্গির তলায় ঢুকলে সেটা আমি হয়তো মেনে নিতে পারি, কিন্তু আমি তো অবাক হই সাইফুল ভাই কিভাবে একজন প্রেসিডেন্ট নির্ধারণ করা, ওয়াকার নির্ধারণ, সেনাপ্রধান, এগুলো অবশ্যই শেখ হাসিনার দায়ী নাই মানে এবং আমরা না আমার না একজন আমি দায়ী দেশের না, প্রেসিডেন্ট। এটা বলিনি তো, না আমি এটা বলিনি তো আসাদ, আমি এটা বলিনি যে শেখ হাসিনা অবশ্যই দায়ী এরকম একজন বাটপারকে প্রেসিডেন্ট বানানো, শেখ হাসিনা অবশ্যই দায়ী এরকম একটা মানে লুঙ্গির তলার এই বৃত্তকে, এটা তো এমনি বৃত্ত না, এটা লুঙ্গির তলার বৃত্ত, মানে এটা লুকানো বৃত্ত, সবার লুঙ্গির তলায় ছিল, একে রাষ্ট্রপতি অবশ্যই এটার জন্য দায়ী। অবশ্যই শেখ হাসিনা ওবায়দুল কাদেরের মতো একটা রামছাগলকে জেনারেল সেক্রেটারি বানানোর জন্য দায়ী। অবশ্যই শেখ হাসিনা কিনা কয় যে শিরিন শারমিন চৌধুরীর মতো এরকম পলাতকরে, যে মিনিমাম সময় মতো যে মিনিমাম একটা কথা বলে নাই, তার জন্য দায়ী, অবশ্যই দায়ী। কিন্তু আমি এটা বলবো না যে আজকে পার্লামেন্টের যিনি সচিব আছেন সেই সচিবরা নিয়োগ করার জন্য বা যিনি সচিব হিসাবে দায়িত্ব পালন করছে তিনি তো একটা সিস্টেমের ভিতর করেছে, কিন্তু সিস্টেমের ভিতর করতে গিয়ে ওনাকে দালালি করতেছে, কিন্তু তার নিয়োগের জন্য কিন্তু তিনি দায়ী হবেন এটা তা না, আমি ওইভাবে বলেছি, আমি বলি নাই অবশ্যই। আমি আরেকটা কথা বলেছি যে সর্বত্র নিয়োগের জন্য কিন্তু শেখ হাসিনা দায়ী না, তার এই জন্য লোকগুলি ছিল, সেই লোকগুলি তার পরীক্ষিত ছিল কিনা এটা হলো এখন প্রশ্নবিদ্ধ, যারা এই না কাজগুলি না করেছে। হ্যাঁ সেটা ঠিক। একটা এত বড় দায়িত্বে থাকলে তিনি কিভাবে সামলান সেটা তো আমি তো ওই দায়িত্বে কোনোদিন যাই নাই, দূর থেকে অনেক বড় কথা বলা যায়। তাই বলে এবার আমি হায়ালা খালেদ ওইরকমও না যে আমি যদি একবার মন্ত্রী হইতে পারতাম মন প্রাণ দিয়ে জীবন উজাড় করে দেশের মানুষের, না ওই চাপাও মারার লোক না। দুঃখ তো হয়ই সাইফুল ভাই যে আমার দেশের প্রেসিডেন্ট হ্যাঁ এইরকম করলো। হ্যাঁ এটা শেখ হাসিনা পক্ষে বা বিপক্ষের জন্য না, কারণ আমি তো অনেককেই দেখেছি আমাদের সমমনা অনেকেই বিএনপির পক্ষে ভোট চেয়েছিলেন। আহ, এই ভুল তো জীবনে বিএনপিকে যে চেনে নাই, অতীত দেখে নাই বা তাদের পক্ষে ভোট চাওয়া তো প্রশ্নই আসে না, বিএনপির কাছ থেকে কিন্তু আমার কোনো আশা নাই। প্রেসিডেন্ট চুপ্পু তিনি পদত্যাগ করতে পারতেন, তিনি ইউনূসের আমলে হয়তো ভয়ভীতিতে পারেননি। তারেক জিয়া যেহেতু কিছুটা হলেও তো নির্বাচন না ভয় পেতে না, ইউনুসের আমলে তো তার প্রত্যেকই চাইছিল, তখন তো এটাই তার সুযোগ ছিল। হ্যাঁ আজকে তখন তো ভয় যখন পেতে এই কিছু এই নাই। এই জামাত শিবির রাজাকার তার বিরুদ্ধে সংসদে স্লোগান দিল, মানে এক প্রকার গালাগালি করলো, জুতা ছুঁড়ে বোধহয় হুম মারতো, তো সে বললো কিলার বলছে থামো, আর আমি কি। আমি তোমাদেরই লোক, ভুল বুঝো না, মানে এইভাবেই কিন্তু তার হাতের ইশারা একটু দেখি। সাইফুল ভাই আপনার কাছে আবার ফিরবো। মুস্কিও হাসছে, মুস্কিও হ্যাঁ, হাসছে। মুচকিও আসছে, আমরা একটু এটা দেখি। আমাদের সাথে যুক্ত হচ্ছেন শেখ ফরিদ ভাই। শেখ ফরিদ ভাইয়ের আজকে জন্মদিনও, তিনি তৃণমূল আওয়ামী লীগের অনেকের সাথে কথা বলেন, তার অভিজ্ঞতা একটু জানবো আমরা, একটু এই ভৃত্যের হাত নাড়াচাড়াটা একটু দেখি। আমি আবার ভৃত্য বলে আবার সাইফুল ভাই ভৃত্য ওনাকে বলতে রাজি না, এই কি বলবেন উদ্বোধনী জানি না। অধিবেশনে মাননীয় সদস্যবৃন্দ, ও প্রধানমন্ত্রী, জনাব স্পিকার ও ডিপ্টি স্পিকার, মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ, আপনাদের মানুষ সবাইকে হয় উঠলো করতে জনাব বলছে, তাকে স্পিকার বলছে কন্টিনিউ করেন, এই সে হাত দিয়ে একটু করে দেখেন। সাইফুল ভাই হাসিটা দেখেছেন, এরকম একটা হাসি দিল, মানে মানে তোমাদেরই লোক আমি। আমি আমি তোমাদেরই লোক। হ্যাঁ মানে এটা এটা এই 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 চেহারাটা একটু মনে রাখার দরকার। আমরা একটু শেখ ফরিদ ভাই আপনাকে স্বাগত জানাই, শুভ জন্মদিন। ধন্যবাদ আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য। আপনার জন্মদিনে কি এরকম অতীতের এতগুলো বছর, আমি জানি না আপনার বয়স কত সেটা জিজ্ঞেস করবো না, এতগুলো জন্মদিনে এরকম কোনো জিনিস দেখেছিলেন জীবনে? মানে মানে আমি বলছিলাম আমাদের মহামান্য রাষ্ট্রপতি সালাউদ্দিন চুপ্পু, ওনার মতো। ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার দর্শকদের অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের যে অতিথি রয়েছেন, আলোচক রয়েছেন, তাকে আমার শুভেচ্ছা ও সালাম। আসলে আপনাকেও জন্মদিনের শুভেচ্ছা। ধন্যবাদ ভাই আপনাকে। আপনি যে কথাটা বলেছেন আমার খুব ছিল, খুবই ক্ষোভ ছিল এই চুপ্পু সাহেবের উপর। মহামান্য বলতে হবে, কারণ তিনি তো আফটার অল আমাদের দেশের হেড অফ দ্য স্টেট। তো মহামান্য চুপ্পু সাহেবের উপর আগে আমার ক্ষোভ ছিল, কিন্তু এখন আমার করুণা প্রকাশ করতে ইচ্ছে করতেছে। আপনি বিশ্বাস করেন, আমার চেহারা দেখে বুঝতেছেন আমি তার উপরে ক্ষুব্ধ নই। মানে আমার সত্যিই করুণা প্রকাশ করতে ইচ্ছে করতেছে
এই মহামান্য চুপ্পু সাহেবের জন্য, এবং সেই সাথে যারা তাকে নিয়োগ দেওয়ার পরামর্শ দিয়েছিলেন, মানে আমাদের জননেত্রী শেখ হাসিনাকে যারা এত সুন্দর একটা পরামর্শ দিয়ে রাজনৈতিক ব্যক্তিত্ব বাদ দিয়ে একজন আমলাকে এনে প্রধান প্রেসিডেন্ট বানানোর জন্য, তাদের প্রতিও আমার করুণা প্রকাশ হচ্ছে। সবচেয়ে আশ্চর্যের বিষয়টা দেখেছেন, আমাদের এলাকায় একজন লোক আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিয়েছিল। আমি তখন একটু অনতি দূরে দাঁড়িয়েছিলাম, আমি বললাম দেখ, যতই বক্তব্য দেখ, এর শেষে কিন্তু জয় বাংলা স্লোগান দিবে, অথবা জয় বঙ্গবন্ধু, অথবা জয় বাংলা জয় বঙ্গবন্ধুর মধ্যে একটা বলবে অথবা দুইটা বলবে, তুই অপেক্ষা থাক। বিশ্বাস করেন, ওই লোকটাকে তো বিএনপিরা ফুলের মালাতে বরণ করতেছে। আমাদের সরিষাবাড়ির গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন, সব বিএনপির বাঘা বাঘা নেতা। উনিও আওয়ামী লীগের ছোট বাঘ ছিলেন আর কি, যিনি যোগ দিতেছিলেন। সত্যি সত্যি কই বলতেছে না, তুই তো 15 মিনিট হলো কিছুই তো বলে না, আমরা তুই অপেক্ষা কর, দেখ কি করে। এটা কোন ভাবে তুই বলতেছস, কোন সাহস? আমি বললাম দেখ, উনি হলো একজন পার আওয়ামী লীগার, তার মুখ দিয়ে ভুলে হইলেও একবার জয় বাংলা বাড়াবেই। বিশ্বাস করবে না, যেই না বক্তব্য শেষ করে দিল, এখন বলবে না যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, বলে ফেলছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু। এটা আমার নিজের চোখে, এরকম আমি আরো কয়েকটা এরকম দেখেছি। কিন্তু চুপ্পু সাহেবের বেলা, হ্যাঁ চুপ্পু সাহেবের বেলা মানে এই ডাউট ছিল যে উনি ভুলে না জয় বাংলা বলেন। কিন্তু পরে দেখলাম তিনি যে জামালপুরের ভাষায় বলে যেভাবে নিটকাইতেছেন, যেভাবে নিটকানি দিলেন, আর 2 দিন আগে জাইমার রহমানরা 3 বার যেভাবে সালাম দেওয়ার হ্যাট্রিক করলেন, তখন আমি বুঝে পেয়েছি এই লোকের আসলে দিলে কোনোদিনই বঙ্গবন্ধু আওয়ামী লীগ ছিল না। পরিষ্কার। আপনি বিশ্বাস করেন, আপনি আসাদ যদি কালকেও ধরেন, আমরা একটা হাইপোথিসিস করলাম, আমরা 3 জনই বিএনপিতে যোগ দিলাম, আমরা ভুলে জয় বাংলা বলে ফেলবো, অন্তত মুখে যদি জিন্দাবাদ বলতে গিয়ে আমরা আটকে যাব। কিন্তু খেয়াল করেন চুপ্পু সাহেব কতবার রিহার্সেল করেছেন, আমার ধারণা সারা রাত ঘুমায় নাই, সারা রাত রিহার্সেল করছে, কোরআন তেলা হাফেজিয়াদের মতো পড়ছে, যাতে কোনো রকম ভাবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু না বাড়ায়। বোঝা গেল যে তিনি আসলে কোনো কালে আওয়ামী লীগার ছিলেন না। আর আমার কিন্তু কিঞ্চিত একটা বিশ্বাস ছিল তার প্রতি। আপনি দেখেন, ওই যে আব্দুর রহমান বিশ্বাস এর, সে কি করেছিল, সে কিন্তু বলেছিল আমি বঙ্গবন্ধু বলবো না, বলে নাই। তিনি কি বলেছিলেন, জাতির পিতাও বলে নাই, কি বলেছিল, অবিসংবাদিত নেতা। তাকে দিয়ে কিন্তু বঙ্গবন্ধু জয় বাংলা এগুলো বলানো যায় নাই, সে বিএনপির প্রেসিডেন্টকে দিয়ে। কিন্তু আওয়ামী লীগের প্রেসিডেন্টকে দিয়ে কি সুন্দর বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সবচাইতে আমার ইন্টারেস্টিং যে বিষয়টা লেগেছে, তিনি যখন বলেছেন আওয়ামী লীগ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। আচ্ছা, উপর দিকে থুথু দিলে যে নিজের গায়ে পড়ে, একটা 10 বছরের বাচ্চা বুঝে, 5 বছরের বাচ্চা কোনোদিন উপর দিকে থুতু দেয় না, কারণ নিজের গায়ে পড়ে। চুপ্পু সাহেব যে কথাটা বললেন, তিনি কার আমলের প্রেসিডেন্ট ছিলেন, এই কথাটা বললেই তো বলবে যে ফরিদ ভাই, ফরিদের মুখ খারাপ। আমাদের অত্যন্ত প্রিয় একজন অভিনেতা অনন্ত জলিল ভাইয়ের সেই ডায়লগ আপনি কি ভুলে গেছেন, মৃত লাশ কখনো কথা বলে? তো আপনি উপর দিকে থুতু দেওয়ার কথা বলছেন, মৃত লাশের কি যায় আসে থুতুতে? আপনি কিন্তু শেখ হাসিনাকে বললেন যে তাকে যারা সুপারিশ করেছিল চুপ্পু সাহেবকে প্রেসিডেন্ট বানানোর জন্য, তাদের দোষ, শেখ হাসিনার দোষ নাই। ব্যাপারটা এমন, ছোটবেলায় আমাদের বন্ধু বান্ধবদের অনেক পরিবারের সদস্যকে দেখলাম, বিশেষ করে মাকে, ছেলে কোনো ভুলভাল করলে গিয়ে মায়ের কাছে নালিশ করলে বলতো যে আমার ছেলে এমনি ভালো, কিন্তু এই খারাপ ছেলেদের সাথে চলে একটু খারাপ হয়ে গেছে। মানে শেখ হাসিনা ভালো, কিন্তু তাকে যারা পরামর্শক তারা খারাপ। ব্যাপারটা কি এরকম মানে শেখ ফরিদ ভাই? আপনি আবার ছাই দিয়ে ধরতে চান, শুনেন, একটা টিভি চ্যানেল আমার সাক্ষাৎকার নিয়েছিল, আওয়ামী লীগের কোন এক নেতার বিরুদ্ধে কথা বলতে বলছিল, এটা বলি না বলে সেটা আর আপলোডই দেয় নাই। আপনি ওকে আমাকে ওইভাবে ছাই দিয়ে ধরলেন। না, আপনি কিন্তু আওয়ামী লীগের না, আমার কিন্তু কারোর উপরে বিদ্বেষ নাই। আওয়ামী লীগের খারাপ সময় তাদের উপরে, তাদের নিয়ে হাসি মস্করাও করব না। আমার শুধু দুঃখ হয়, দেখেন যাই করুক না কেন, নীতি আদর্শের, আমি মুনাফিক পছন্দ করি না, যে কারণে আমার জামাত ইসলাম 2 চক্ষের শত্রু, কারণ তারা তাদের স্বরূপে থাকে না। দেখেন, একজন বিএনপির প্রকাশিত ঘোষিত রাজনীতিবিদ, সে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু না বললেও যদি অবিসংবাদিত নেতাও বলেন, মরহুম শেখ মুজিবুর রহমানও বলেন, আমার আপত্তি নাই। কিন্তু এই যে যারা গুপ্ত, যারা ছুপা, যারা মুনাফিক, এদের আমার খুব কষ্ট হয়। দেখেন, ওয়াকার যেভাবে এসে আমিরে জামায়াত বলল, সে বলতে পারতো জামাতের আমির, আমিরে জামায়াত, হ্যাঁ, তার যে অবস্থা, সে একজন ধার্মিক হতে পারে, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু যেই দলটি, যারা বারবার গাদ্দারি করে এসেছে বাংলাদেশের মানুষের সাথে, তাদের গোলামি করা,
চুপ্পু সাহেব মানে এরকম একটা পর্যায়ে একটা বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়া একদিনের জন্য হলেও এটা কিন্তু খুবই একদমই সম্মানের, সত্যি। এবং সেই সম্মান নিয়ে অবশ্যই। মৃত্যু হওয়াটা, জেলে যাওয়ার বিশাল। মধ্যেও কিন্তু গর্ব আছে। কিন্তু অবশ্যই। এত বড় অপদার্থ মানুষ দেখে তোমার খারাপ লাগে। এই মিলিটারিরা আমার বঙ্গবন্ধুকে হত্যা করেছেন, এটা শারজিল আলমের ইয়েস। মতো আমার বঙ্গবন্ধু বলতেছি না, আমি এটা ফিল করে বঙ্গবন্ধুকে ওন করে বলছি। আমার দেশের নিঃসন্দেহে। স্থপতিকে হত্যা করেছে নির্মমভাবে এবং নৃশংসভাবে, তার পুরো পরিবারকে হত্যা করেছে। বাদ যায়নি শেখ রাসেল, এমনকি মায়ের পেটে থাকা সন্তান বাদ যায় নাই। সেই মিলিটারিকে আমি তাও কিছুটা হইলেও, যেহেতু আমার দেশের মানুষের টাকায় বেতন হয় তাদের, তারা যদিও যায় মিশন ফিশনে যায়, যাই হোক তারা তো আমার দেশেরই মানুষ। আমার তো একটু আমার নিঃসন্দেহে। দেশের মানুষ হিসাবে একটু একটু হইলেও অন করতে চাই। কিন্তু যখন এই এই একের পর এক সেই মিলিটারি থেকে ওয়াকার আসে, এবং সেই ওয়াকারদের যখন নিজেই শেখ হাসিনা নিয়োগ দেন, চুপ্পুকে যখন শেখ হাসিনা নিজেই নিয়োগ দেন, এবং সাংবাদিক থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে আমি বলবো না যে এই যে ভাতের হোটেলের হারুন, এই প্রত্যেকটা জায়গায়, আর তখন যখন তাদের কর্মীরা এসে আমাদেরকে বলে, এই তুই তো লালবদর, এই তুই তো জামাত, এই কথাগুলো যখন বলে, তখন তো আপনার কাছ থেকে জানতেই চাই শেখ ফরিদ ভাই, আপনি তো আওয়ামী লীগের তৃণমূলের সাথে অনেক যোগাযোগ রাখেন, তাদের হ্যাঁ, অনেক নিঃসন্দেহে, বাঘা বাঘা নিঃসন্দেহে। নেতাদের সাথে টকশো করেছেন। আমি আত্মউপলব্ধি কি ব্যক্তিগত হবে না আওয়ামী লীগের? দুই এক কথা যদি বলতেন। আমি নেতাদের প্রতি আমার বিশ্বাস নাই। আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে, ২, ৪, ৫ জন হয়তো তারা সঠিক, মানে তারা ডিরেল হয়নি, শতকরা ৫ জন। আমার নেতাদের প্রতি ভরসা নেই। কিন্তু তৃণমূলের যারা কর্মী, তৃণমূল আবারও বলতেছি, যারা নেতা তাদের কথা বলি নাই, যারা পদ বাগিয়ে নিয়েছে। কারণ আপনি জানেন যে আমার সাথে তৃণমূল কর্মীর সাথে নিয়মিত কথা হয়। এই যে অসুস্থ থাকার পরেও অনেকেই বলছে, ফরিদ ভাই আপনি যত অসুস্থ থাকেন অন্তত এই যে কথা বলবেন, নইলে আজকেও কিন্তু আমি আপনার সাথে অনুষ্ঠান ক্যান্সেল করতাম, মেসেজ করতাম। বলছে আজকে একটু কথা বলেন। আমি তৃণমূলের কর্মীদের জন্য কথা বলতে চাই, আমি অসুস্থ, আপনি জানেন। কালকে ইসমাইল ভাইয়ের সাথে কথা বলি নাই, কারণ আমি তখন ঘুমিয়ে গিয়েছিলাম। মানে এতই ঘুমিয়ে গিয়েছিলাম যে ওষুধ খাওয়ার পরে উঠার মতো সাধ্য ছিল না। কিন্তু আজকে ইচ্ছা করে এখনো কোনো ওষুধ খাইনি, কারণ আমি জানি থাকতে পারবো না, ঘুমাইতে হবে। কেন বলতে জানেন? তৃণমূলের কর্মীরা এই সংসদের এই দৃশ্যগুলো দেখে তারা কি কি বলেছে ওগুলো যদি বলি, অনেক নেতা মন্ত্রীর কাপড় চোপড় আন্ডারপ্যান্ট সহ থাকবে না। টেকনিক্যাল কারণ এগুলো বলতে পারতেছি না, লাইফে বুঝে নেন। সামাজদার কেলে ইশারা বিকাপি। আমার কেন যেন মনে হয় এই যে সমস্ত বড় বড় নেতারা লুকিয়ে আছে বা আত্মগোপনে আছে বা আপোষ করে দেশে বিদেশে আছে, আপোষকামী যারা নিবেদিত, তাদের কথা বলি নাই। এরা দেশে আসলে বিএনপি জামাত তো এদের খুঁজে পায় নাই, ইউনুসে খুঁজে পায় নাই। এই কর্মীরা এদের 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 কারো গাল কর্মীর জুতার হাত থেকে রক্ষা পাবে বলে আমার বিশ্বাস হয় না। কারণ তৃণমূল কর্মীরা খুবই বিরক্ত, ক্ষুব্ধ, রাগান্বিত, ব্যথিত, মানে কি কোন ভাষায় বলবো, তাদের যে রক্তক্ষরণ হচ্ছে, কিন্তু নেতাদের কিন্তু রক্তক্ষরণ। তারা এই যে আজকে সংসদে যখন আজকে আমার কারেন্টে অনেক সমস্যা, আমি সন্ধ্যা থেকেই ৪-৫ বার কারেন্ট চলে গেছে আজকে, এবং এই জন্য আপনার সাথে আমি টাইম জয়েন করতে পারিনি আজকে। এরা এগুলো দেখে মানে কথা বলতে পারে না, তৃণমূল কর্মীরা কান্না করতেছে, কিন্তু বড় বড় নেতাদের কোনো বিবৃতি নাই, তাদের পরিবারের কোনো ফেসবুক পোস্ট নাই। বরং আমাদের কি বলে জানেন, বিদেশে পয়সা এগুলো বলাই যায়। আমি বললাম, তো আপনি বিদেশে পয়সা এসে বলেন, আমি তো জমি জমা বিক্রি করে লোকজনের কাছে লোন নিয়ে বা ব্যক্তিগত সহায়তা এনে চলতেছি। আপনাদের তো জমি জমা আছে, হাজার হাজার কোটি টাকা মারছেন, আপনারা বিদেশে এসে বলেন মুরত কত আছে একটু দেখি। বলেন না, প্রতিদিন 10 মিনিট করে বলেন। আমি তাদের এই কথা, অনেকে এখন আমার খুবই ক্ষুব্ধ আমার উপরে। আমি শুধু বলেছিলাম যে হারে খোমেনি লীগ বেড়ে গেছে, এটা কথা বলার পরে আমার ফলোয়ার কমে গেছে। এগুলি কি জামাতিরা কমছে মনে করছেন? আপনি মনে করছেন জামাতিরা আমার কমে গেছে ফলোয়ার? আমি হাসতে হাসতে মরি। তা আমরা তো ফলোয়ারের জন্য কাজ করি না, যদি হয় ভালো, না হলে আরো ভালো। কারণ আমরা মিশন ভীষণ সুদীর্ঘ পরিকল্পনা নিয়ে কাজ করি। আমরা কোনো দলের জন্য কাজ করি না, মতের জন্য কাজ করি না, আমরা দেশের জন্য কাজ করি, মুক্তিযুদ্ধের জন্য কাজ করি। এবং দেশের যেটা ভালো সেটা আমরা বলবোই। এতে আমার ফলোয়ার কমলেই কি আর বাড়লেই কি, আমার ফলোয়ার 93,000 থেকে 3,000 আসলেই কি, তাতে তো যায় আসে না। আবার 9 লক্ষ হলেই বাকি হলে ভালো, না হলেও আমাদের কোনো আপত্তি নেই। এই যে আপনার লক্ষ লক্ষ ফলোয়ার, একটা জিনিস দেখেন, আমি শুধু বলেছি যে যেভাবে এইখানে আমি নিচে আবার লিখেও দিয়েছি যে অল ক্রিটিক্স আর নট এনিমি, এই কথাটাও তাদের আকলে গেল না, এই কথাটাও তাদের আকলে গেল না। আমাকে শিখাইতে আইছে ধর্মনিরপেক্ষতা, আমাকে শিখাইতে আসে আওয়ামী লীগের স্যার মূলনীতি। কি বলবো বলেন? নিজের জমি বিক্রি করে পয়সা খরচ করে মুক্তিযুদ্ধের বই নিয়ে জ্বালাই জ্বালাই করেছি। আওয়ামী লীগ সরকারের ক্ষমতায়
তারপরেও আমরা আহ, নাকি আমারে লিখছে বামাতি জামাতি এগুলো লিখে কি বলবো আমারে দেখবেন বলে না, আমারে। আমি আমি আপনার দুঃখ বুঝতে পারি, আমি দুঃখিত। এবং আপনি তো কাঁঠাল গাছে যদি আম আশা করেন তাহলে তো হবে না, কারণ এই যারা আপনাকে এই অভিযোগগুলো করছে তারা তো এই চুপ্পুদের সাগরেদ ছিল, তাই না? তাদের নেতা তো ছিল, Exactly. মহান নেতা চুপ্পু। তবে আম, আপনাকে 30 সেকেন্ড সময় নেই। তবে আমার লাখো আওয়ামী লীগের নিবেদিত কর্মীর প্রতি ভরসা আছে, কোনোদিন যদি পরিবর্তন হয় তারা করবে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এবং এটা তাদের সাথে আমরা করব যদি বেঁচে থাকি। অনেক ধন্যবাদ। সাইফুল আমিন ভাই, আপনি শেখ ফরিদ ভাইয়ের কথা শুনলেন, মানে আহ, আবার বারবার চুপ্পুতেই যেতে হয়, কারণ আমি বিশ্বাস করেন, আপনি যখন গত দুইটার সাথে আপনি বলেছিলেন যে চুপ্পু সাহেব হয়তো ওইখানে গিয়ে হয়তো একটা খেলা দেখাই দেবেন। আম, হ্যাঁ, ষাঁড় যখন আধারে বেঁধে রাখা হয় তখন মানে কি ষাঁড়ের খেলা হয় না, তো সে আলো দেখলে প্রচণ্ড পারফরমেন্স দেখায়। তো আমি ভেবেছিলাম হয়তো পারফর্ম এরকম কিছু দেখাইলেও দেখাইতে পারে। আহ, আমিও এই কিছুটা, যে একটা আসাদ নূর আবার 30 সেকেন্ড নেই, আমিও কিছুটা আশাবাদী ছিলাম সাইফুল ভাইয়ের মতো, আমিও কিছুটা আশাবাদী ছিলাম যে দিন শেষে হয়তো একটা চমক তিনি দেখাবেন, কিন্তু এত না না না, আমি আশাবাদী ছিলাম না, আমি বলছি আমি আশাবাদী ছিলাম না, আমি আমি বলেছি ছিলাম। যে এই আমি মোটেও আশাবাদী ছিলাম না, আমি বলেছি আসাদ যে আমরা অপেক্ষা আশা করতেই পারি, এরকম একটা স্বপ্ন দেখতেই পারি, এরকম একটা ড্রিম হইতেই পারে যে এরকম একটা ঘটনা ঘটবে, এরকম একটা আশ্চর্যজনক ঘটনা ঘটবে, আমি এইটা বলছি। আমি ওর কাছ থেকে কি আশা করবো? বরং যেদিন যেদিন তিনি ইন্টারভিউ দিয়েছেন, আই স্টিল, আমি ওই ইন্টারভিউর পর আমার সারা শরীর কাটা হয়েছে যে লোকটা বলতেছে এটা কি, এই লোকটা কি বলতেছে, এটা কাকে সে বাঁচানোর জন্য কথা বলতেছে, এই লোকটা কি আসলেই রাষ্ট্রপতি, না এই লোকটা আসলে অন্য কিছু, এই লোকটার উদ্দেশ্যটা কি? আমি কিন্তু প্রথম দিন ওই তার প্রথম পার্টটুকুর পর আমার মনে হয় আসাদের সাথে আমার ইয়েটা ছিল, মনে হয় প্রথম পার্টটার দিনই আমি আমি বলছি যে এটা মানুষের পর্যায়ে নাই, আর সে কি বলতেছে এগুলো শোনা যায় ক্ষমতার না। জন্য, ক্ষমতার জন্য যে এত সাইফুল আমিন ভাই, সর্বপ্রথম আপনার ওই মন্তব্যের পরে আমি দুঃখিত, আমার একটা মিনিট ছিল, আপনার ওই শোয়ের পরে কমেন্ট না হলে 100 কমেন্ট পড়েছি আমি। এই যে এখনো যখন দর্শকরা কমেন্ট করছেন, আমি শো শেষে পড়ার চেষ্টা করি যখন মানে নিরিবিলি থাকি। তো আমি পড়ে দেখলাম কি, সাইফুল আমিন ভাই আওয়ামী লীগের, মানে কমেন্টে বোঝা যাচ্ছে তারা আওয়ামী লীগের একনিষ্ঠ সমর্থক, তারা খুবই আপনার উপর বিরক্ত হয়েছেন যে সাইফুল আমিন ভাই আমাদের যাই হোক, উনি তো একজন বীর মুক্তিযোদ্ধা, উনি তো বঙ্গবন্ধুর সৈনিক, উনি হয়তো চাপে পড়ে, ওই যে যেগুলো বলছিলাম, পরিবারের চাপে, গার্লফ্রেন্ডের দুঃখে, ওয়াদা করিয়েছে, ব্ল্যাকমেল করেছে, গোপন ভিডিও আছে, এই ধরনের, মানে আমি অনেক কিছু ভাবার চেষ্টা করছি কি সাইফুল আমিন ভাই এখন আপনি যদি একটু, আমি দুঃখিত যে আমি 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 আওয়ামী লীগের পক্ষ একটাই থেকে কোনো একটাই কথা বিবৃতি বলি। আছে চুপ্পু সাহেব নিয়ে? না, আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো না, বিবৃতি কিছুই শোনেন? কিছুই নেই, কিছুই নাই আওয়ামী লীগের পক্ষ থেকে, আমি কোথাওতে কিছু শুনি নাই। এবং আওয়ামী লীগের লোকেরা এটাকে আহ, ধরেন না, আমি যতটুকু শুনেছি যে তারা এখন পর্যন্ত চুপ্পুর ব্যাপারে আশাবাদী, চুপ্পু কোনো একটা ম্যাজিক দেখাবে, মানে ওই যে আমি বলছিলাম না যে যে একটা ম্যাজিক আমরা আশা করতেই পারি, তারা কিন্তু এটা এখনো ভরসা করে। যেমন শেখ ফরিদ বললো যে আমি সামান্য একটু আশা করছিলাম, আমি তো আশা করি না শেখ ফরিদ, আমি আসলে আশা তো করি না, সেদিন নিশ্চয়ই আমি আমি আশা ছিলাম, করি, আমি আমি যে বলছি এরকম একটা আমি এই ভাবছিলাম অন্তত বঙ্গবন্ধুর নামটা একবার শ্রদ্ধা ভরে স্মরণ করবে, হ্যাঁ, কিন্তু সে আমাকে শতভাগ হতাশ করেছে। বরং এই পার্লামেন্টে বরং এই পার্লামেন্টে বঙ্গবন্ধুর নামটা কিন্তু বঙ্গবন্ধু বলে নাই, কিন্তু নামটা কিন্তু সংসদ নেতা নিয়েছে। খেয়াল করে দেখেন, ডিফারেন্স ইজ দিস, একজন একজন দলীয় কর্মী, সে ছাত্রলীগ কর্মী, এই কর্মী, সে দলীয় কর্মী, সে বঙ্গবন্ধুর নামটা নেয় নাই। কিন্তু এই পার্লামেন্ট শুরুর আগে মানে স্পিকার নিয়োগ প্রক্রিয়ার সময় কিন্তু সংসদ নেতা কিন্তু বলছিল যে 1973 সালে প্রয়াত শেখ মুজিবুর রহমান এই পদ্ধতিতে স্পিকার নির্বাচনের প্রস্তাব করেছিলেন, যেটা আমি এখন করছি। তিনি প্রয়াত শেখ মুজিবুর রহমানের নাম হচ্ছে 1973 সালে, তখন যেহেতু আমাদের আগের কোনো স্পিকার নাই, তখন বঙ্গবন্ধু সংসদ নেতা উঠে প্রস্তাব করেছিলেন যে আব্দুর রশিদ তর্কবাগীশ এই প্রথম অধিবেশনের স্পিকার নির্বাচন অধিবেশনের সভাপতিত্ব করবেন। তখন আব্দুর রশিদ তর্কবাগীশ উঠে এসে তারপরে এসে স্পিকার নির্বাচন করছিল। তিনি কিন্তু উল্লেখ করছেন, আর এই বদমাইশ রাষ্ট্রপতি আমাদের জাতির পিতার নামটা পর্যন্ত নিতে পারে নাই।
হ্যাঁ, আপনি বলেন সেটাই যাকে আমরা বলি যে সে পারলে বঙ্গবন্ধুকে কবর এখান থেকে নিয়ে বঙ্গোপসাগরে ফালায় দেওয়ার চিন্তা ভাবনা করে, সে কিন্তু তার কাজের যৌক্তিকতা প্রমাণ করার জন্য কিন্তু বঙ্গবন্ধুকে যে রেফার করছে হুম, তার কাজের যুক্তি, সে কিন্তু নিজে ক্রেডিট নেয় নাই। আপনি এই জন্য কিন্তু আমি কিন্তু আশ্চর্য হচ্ছে, সে বলতে পারতেন যে এটা আমি ভাবছি এরকম, হুম, সে কিন্তু রেফার করছে ওখান থেকে, জি সে একটা প্রথাকে রেফারেন্স দিয়েছে, রেফার করছে। একটা রেফারেন্স কিন্তু দিয়েছে। আমার রাষ্ট্রপতি কি করছে? আমার রাষ্ট্রপতি তো Very এটা বলতে পারতো, মানে কোনো না কোনো ফর্মে বলতে পারতো যে বুঝতে পারতেন। স্বাধীনতার ইয়ে ইয়া আমার আমার স্থপতি। জাতির পিতা, আমার চার সে বলতো না বঙ্গবন্ধু, জি বলতো না সাইফুল ভাই, বঙ্গবন্ধু। সে তো শেষ করতে পারতো বাংলাদেশ চিরজীবী হোক, এটা বলে তো শেষ করতে পারতো। পারতো না? কিন্তু এটা তো জিন্দাবাদ। জলাংলা বলার দরকার নেই, বাট হি দিল্লি ডিডন্ট কিন্তু ডু ইট। জিন্দাবাদ। সো আপনি দেখেন আমি আজকে এই পর্যায়ে যে আমি জানি যে লোকটি বঙ্গবন্ধুকে পারলে নিয়ে বঙ্গবন্ধুর কবরের উপরে আরো 10 তলা উঠায় এটা শেষ করে দিতে চায়, সে বঙ্গবন্ধুকে রেফার করে। আর বঙ্গবন্ধুর শিষ্য বলে পরিচিত, বঙ্গবন্ধুর মানে কি বলে অনুসারী বলে পরিচিত যে রাষ্ট্রপতি, রাষ্ট্রের সর্বোচ্চ পদে বসছে, এইটার ধারাবাহিকতার জন্য শেখ হাসিনা তাকে এই ধারাবাহিকতার জন্য বিশ্বাস করছে, তিনি ছাত্রলীগ করছেন, অমুক করছেন, তাকে আমি আমার এই জায়গায় রাখতে পারি। সেই লোকটা কিন্তু বঙ্গবন্ধুকে প্রোটেক্ট করে নাই। আমি জানি বঙ্গবন্ধু প্রোটেক্ট করার কিছুই নেই। বঙ্গবন্ধু এমন একটা ব্যক্তিত্ব যাকে রেফার করতে হয়। শেষ পর্যন্ত বঙ্গবন্ধুকে যে ঘৃণা করে সেও বঙ্গবন্ধুকে রেফার করতে হয়েছে, Yes. জি সাইফুল ভাই, আপনার তাই না? কাছে একটা গভীর একটা প্রশ্ন আপনার কাছে রয়েছে, এটা একটু বিস্তারিতভাবে জানতে চাই। তার আগে একটু আমার একটা মন্তব্য হচ্ছে, আমরা ছোটবেলা থেকে ফুটবলে জেনে এসেছি, অনেক ম্যাচ রাত জেগে দেখেছি, সেগুলো হচ্ছে যে আর্জেন্টিনা ব্রাজিলের। আমাদের বাংলাদেশের বেশিরভাগ ফুটবল সমর্থক আর্জেন্টিনা অথবা ব্রাজিলের সমর্থক। এখন ব্রাজিল বা আর্জেন্টিনা যেহেতু এখন খুবই ফর্মে আছে, তাদের একজন কিংবদন্তি ফুটবলার আছেন মেসি, তো আর্জেন্টিনার একজন সচেতন ফুটবল সমর্থক এসে যদি বলে যে তোমাদের বাংলাদেশে তারেক মনোয়ার নামের একজন প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার আছে, দারুণ, সে তারে আমরা মানলাম ফুটবলার হিসেবে, এটা যেমন আমার জন্য খুব দুঃখজনক। বেটা, তুই আর্জেন্টিনার সচেতন নাগরিক হইয়া তুই তারেক মনোয়ারের ফুটবলার হিসেবে মেনে নিস, তোর তো ওই দেশে জন্মানোই উচিত হয় নাই। ঠিক একইভাবে বঙ্গবন্ধুর রাজনীতি করা, যেই বঙ্গবন্ধু স্ক্রিপ্ট ছাড়া ৭ই মার্চের ভাষণ এখনও শুনলে, এবং শুধু ভাষণ বঙ্গবন্ধুর বাদ দেয়, সামনের মানুষগুলো যেরকম পুকুর সেচার সময় পানি একদম শুকিয়ে গেলে যেরকম মাছ লাফায়, মানুষ তার এই বক্তব্যে অনুপ্রাণিত হয়ে, মানে তারা মরবে কি বাঁচবে, তাদের এই যে স্পৃহা, সেগুলো দেখার মতো ছিল। এই নেতা বাংলাদেশে আর জন্মায় নাই। সেই বঙ্গবন্ধুর দল বা তাদের কর্মী সমর্থকরা যখন চুপ্পুর মতো একটা নিম্নমানের দালালকে এখনও আশা করে যে সে কিছু একটা করবে, আমার ওই আর্জেন্টিনার ওই নাগরিকের কথাই ওইবার মনে পড়বে। সাইফুল আমিন ভাই, আমার অভিব্যক্তি জানাইলাম, আমি নিরপেক্ষ না, স্বাধীনতার পক্ষে, এবং বঙ্গবন্ধুকে আমি শ্রদ্ধা করি। আওয়ামী লীগ দল আমি করি না, কিন্তু এই আওয়ামী লীগের উপরে অনেক আশা ভরসা আছে, যেহেতু তারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল। আমার এই জিনিসটা, প্রশ্নটা এটা একটু আমাকে গভীর মনস্তত্ত্বটা বোঝাবেন আমাদেরকে। তার আগে আমি একটু ভিডিওটা দেখাতে চাই। এই যে চুপ্পু যখন এখানে, আবার একটু হাসিটা দেখি, হাসিটা নিয়ে মিম হতে পারে। মানে বিশ্বাস করেন ভাই, এত সুন্দর হাসি আমি চুপ্পু সাহেবের কোনোদিন দেখি নাই। দেখেন ত্রয়োদশ জাতীয় সংসদ ত্রয়োদশ জাতীয় এবার প্রশ্ন হচ্ছে, অনুগ্রহ এই যারা ছটফট কোথায় সেই ত্রয়োদশ সংসদে যারা মব করলেন, এই যে মব, প্রিন্ট তারা এখন এখানে কি কি কারণে মবটা করলেন? তাদের বক্তব্য হচ্ছে যে চুপ্পু আওয়ামী লীগের দালাল, চুপ্পুকে তারা মানে না। ওকে, বুঝলেন, তর্কের খাতিরে ধরে নিলাম। তো এই আওয়ামী লীগের দালালের কাছ থেকে শপথ নেওয়াটা খুব আরাম কেন? তারা তো এই চুপ্পুর কাছ থেকে শপথ নিয়ে সংসদে ঢুকেছে। চুপ্পুর কাছ থেকে শপথ নেওয়াটা খুব আরাম, শপথ নেওয়া শেষ, চুপ্পু হারাম। এটার মজাটা কি আমাদের একটু যদি বলতেন। এগুলা তো আপনি আমাকে এমন একটা প্রশ্ন করলেন যে প্রশ্নটা যদি আমি ছাছা ছেলা উত্তর দেই তাহলে এটা হইলো প্লিজ দেন। দেব, দেখেন তখন কিন্তু আপনি ওকে। আমি অনেক পুস্তক পড়ার চেষ্টা করি, তো সে পুস্তকের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন কোটেশন, বিভিন্ন সময় বিভিন্ন ধারা, বা আপনার নিশ্চয়ই একটা কি বলে একটা বই, নীরদ সি চৌধুরীর বইগুলি পড়ছেন নিশ্চয়ই।
সেখানে অনেক বিখ্যাত বিখ্যাত আছে, কোটেশন আছে, তার মধ্যে অনেকগুলো আছে। আত্মঘাতী বাঙালি, হ্যাঁ, তারপরে কি বলে মানে এরকম বাঙালিকে বকা ঝকা করে মানে উনি মানে চামড়া চুমড়া ছেড়ে দিচ্ছেন। তেমনি নীলশ্রী চৌধুরী থেকে আরো অনেক পরে অনেকে অনেক কিছু গেছেন। বঙ্গবন্ধুর এক নিজের যে আত্মজীবনী, অসমাপ্ত আত্মজীবনী আছে, অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে আছে একটা জিনিস, অনেকগুলা শব্দ আছে, তার মধ্যে উনি বেশ কয়েকটা শব্দ উনি বলছেন যে বাঙালির ক্যারেক্টার সম্পর্কে। হুম, হুম। হ্যাঁ, বাঙালি এইটা, বাঙালির এটা একটা বলছিলেন আহ, এবং বাঙালির পরশ্রী কাতর, পলিটিশিয়ানদের ব্যাপারে, অনেক পলিটিক্যাল দলের ব্যাপারে অনেক খুব অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন, যার মধ্যে হ্যাঁ, বামপন্থীদের ওই পরশ্রী বিমানের কাতর, চলাটা হ্যাঁ দারুণ লেগেছে। জি। হ্যাঁ, পরশ্রী কাতরের কথা বলছেন, যে পরে শ্রীতে কাতর হয়, যে ব্যাখ্যা করছেন। চিন্তা করেন, উনি মনে করছেন যে এইটা শব্দটা যদি সাধারণ যারা পড়বে তারা যে না বুঝতে পারে এই জন্য, বা উনি লিখতেছেন কেউ যদি তার ডায়েরিটা পড়ে যদি না বুঝতে, বলছে পরে শ্রীতে কাতর হয় যে। তো উনি যে ক্যারেক্টারগুলো, আত্মঘাতী বাঙালি থেকে সে এই পর্যন্ত বাঙালির যে ক্যারেক্টারের মধ্যে ক্যারেক্টার ব্যাখ্যা করেছে বিভিন্ন মনীষী, বিভিন্ন মানে বিশ্লেষক, তার মধ্যে আমি একটা পজিটিভ আমি এরকম পাই নাই যে বাঙালির রক্তের মধ্যে এমন কিছু আছে, সে ধারাবাহিকভাবে এটা মেনটেন করে। সে ধারাবাহিক না, সে কোনো কিছু ধারাবাহিক না, কিন্তু শুধু কয়েকটা বিষয়ে ধারাবাহিক। সে আত্মঘাতী আর পরের স্মৃতি কাতর, এরকম কিছুতে আছে, আর বাকি সবকিছু সে ধারাবাহিক না। সে কালকে কি করছে এটা মনে রাখে না, ভুলে যায়, ইচ্ছা করে ভুলে যায়। যখন যেটা প্রয়োজন, যেখান থেকে লাভ হবে ওইটা সে বোঝে। রক্তের মধ্যেই আমার এটা, আমি যখন যেটা সুবিধা, একটা শোচ্ছে ধরুন, আমি অনেকে এরকম পাই, দেখি যে একসাথে একই বিষয়ে বিভিন্ন রকম কথা বলে, এক এক সাথে এক এক সময়। কেন বলে? কারণ যখন যেখানে সুবিধা হয়। সো এই যে বাঙালির যে ক্যারেক্টার, এটা 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 বলো না, এটার কোনো ইয়ে নাই, চরিত্র নাই। বল, এখন অনেকেই দেখবেন খুব সাধারণ ভাষায় বলে হলো যে ষড়ঋতু না বাংলাদেশে, বাংলাদেশ 16 ঋতুর দেশ, মানে এক এক 15 দিন পর পর মানুষের মন বদলা যায়। এখন আপনি যে প্রশ্নটা আনলেন, সেই প্রশ্নটা আপনি বাঙালির একটা মাত্র জায়গাতে আপনি যদি ধরেন, সে যেটা সুবিধা সে সেটা করবে, তার সুবিধা কোনটা সেটা করবে, যেখান থেকে সে লাভ আছে এটা করবে। যখন যেটা মনে করে হোমিজিক্যালি এটা করতে হবে, গণভবন থেকে চুরি করতে পারলে একটা শাড়ি হলে তো চুরি করা যাবে, এটা সে করে ফেলবে। তার 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 ব্যাকগ্রাউন্ড কি, সে আসলে এরকম শাড়ি আরো 100টা কিনতে পারে না, তা না, ওই যে হুজুগ, আমরা হুজুগে বাঙালি, ডক্টরদের দেখেছি ব্যাগ চুরি করতে, শাড়ি চুরি করে বাড়িতে নিয়ে হ্যাঁ, যেতে দেখেছি। হুজুগে বাঙালি, চিন্তা করছেন মানে আপনার ফ্লাকচুয়েশনটা কি? এক একজন মানুষই এক একভাবে তাদের আমাদের বাংলাদেশকে, বাঙালিদেরকে দেখেছে, এবং বাঙালিরা কিন্তু এই বিহেভটা করে। কালকে যেটা আমি বলতেছি, আগামীকাল আমি কিন্তু এটা অস্বীকার করে যাব। এটা হলো এদের, আপনি যে বললেন যে শপথ নেওয়াটা ওদের একটা সুবিধা, ওইটা ছাড়া তার হচ্ছে না, সে সংসদ হতে পারে না। তো এখন তার আর কোনো পদ যদি থাকতো যে অন্য কোনো পন্থায় আমি সংসদ সদস্য হব, তাহলে করতো। এর তো অন্য কোনো পথ নেই, চুপুর কাছে যাইতে হবে তার। সো হি ডাজন্ট হ্যাভ ইট, সো ওইটা নিছে সে। আর যখন চুপুর একটা গালি দেওয়ার সময় তো আবার দাঁড়ায় গালি দিতেছে। ইট ক্যারেক্টার, এটা মনস্তাত্ত্বিক, আমাদের মনের মধ্যে। আমি বহু মনীষীর নাম উঠাতে পারবো, বিভিন্ন জন বিভিন্নভাবে আমাদের ব্যাখ্যা করছে। একজন কি বলছেন, আমরা এরকম এমন একটা জাতি, যে জাতিটা এক সময় এইটা ইয়ের মধ্যে ছিল, কিনা যে কাদা পানির দেশ ছিল, এটা বদ্বীপ তৈরি হয়েছে, কাদা পানি মানে পলি পড়তে 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 বড় হয়েছে। মানে আজকে এখানে একটু শক্ত হয়, কালকে ওখানে নরম, পরশুদিন ওখানে একটু শক্ত হয়, তারপর আবার নরম, মানে পলি পড়তে পড়তে পড়তে। আমরা হলো এরকম একটা জাতি, যারা সবসময় পলি পড়তেছে, চেঞ্জ হইতেছে। আমরা খালি আমাদের জীবনের মধ্যে খালি পলি পড়তেছে, কখনো মানে আমরা কঠোর থেকে নরমের দিকে যাইতেছি, সবসময় যাচ্ছি, আমাদের কোনো মানে স্থির বলে কোনো জিনিস নাই। জি। সো আমার যখন যেটা প্রয়োজন, আরো একটা ব্যাখ্যা আছে, বলছে এই কাদা মাটির মানুষ, আমি বিভিন্ন লেখক বা মনীষীদের কথা, এই কাদা মাটি জলের মানুষগুলা এক সময় শুধু মাছ ধরা ছাড়া তাদের আর কোনো পেশা ছিল না, কোনো পেশা ছিল না। এখন যখন এই মাটি শক্ত হয়ে যায়, তখন মাটির উপরে তো অন্য জিনিস বসবাস শুরু করে দেয়, সেটার সাথে তার কোঅপ করার জন্য তখন সে আবার ওইটার সাথে থাকে, বাঘের সাথে যায় গোল পাতা উল্টায়, ঠিক আছে, আবার বাঘ না থাকলে হরিণের কল্লা কেটে নিয়ে এসে পড়ে। সেম পার্সন যে গোলকা পাতা কাটতে গিয়া সে
বাঘের হামলায় সে কিন্তু নিহত হয়ে যায়। আবার সে ওখানে যদি একটা দুর্বল প্রকৃতির হরিণ পায়, ওর জবাই করে না তার নৌকার মধ্যে ঢুকায় ফেলায়। কিন্তু এই ক্যারেক্টার আপনি কি করবেনটা কি রে ভাই? এই যে ক্যারেক্টার, এই এই ক্যারেক্টার যে চায়, আমি আপনি বুঝাইতে পারছি কিনা? আপনি যে আমাকে ভাই, আগে এর সময় চেয়ে আর দিলেন, ভালো আমি উদাহরণ হয় না। প্রত্যেকটা লেখক এবং মনীষীর বক্তব্য দিয়ে আমি নাম ধরে ধরে বলে দিতাম তারা কি কি বলেছেন আজ থেকে 50, 60, 100 বছর আগে থেকে। ভাই, বাঙালির মনস্তত্ত্ব নিয়ে যেটা বলেছেন, আমি বাংলাদেশ থেকে যত বেশি দূরে যাচ্ছি তত বেশি মিল পাচ্ছি। একটা ঘটনা, মানে আমার ওই বন্ধু বান্ধবরা বলতেন যে এখানে বাঙালিরা কত বড় ধুরন্ধর, যা পার্কিংয়ে দেখা গেল যে আম, যেখানে ধরেন অটিস্টিকদের জন্য পার্কিং জায়গাটা, বা যারা ডিজেবল তাদের জন্য, সেখানে যে গাড়ি পার্ক করে ভালো মানুষ ল্যাংড়ে ল্যাংড়ে এসে হাইটে যাইয়া সুপার স্টোরে ঢুকে আবার সেই খ্রিস্টান আরেকটা আমি এগুলো বলে গেল। আমার দিয়ে আমি আপনাকে একটা উদাহরণ দিই, আমার যে অভিজ্ঞতা দিয়ে উদাহরণ দিই। আমি সে ধরেন মিডল ইস্টের একটা এয়ারপোর্টে বাঙালি পাইছি, একেবারে প্রায় সে পোটলাবাটলি আছে, তার হয়তো পোটলাবাটলি আছে, সব কিছু আছে, কিন্তু তার মধ্যে কোনো অনিয়ম কিছু নাই। আপনি বিশ্বাস করেন মিডল ইস্টের কোনো এয়ারপোর্টে কোনো বাঙালি, মানে যারা ল্যান্ড করে তারা না, যারা বাংলাদেশের দিকে আসবে, তার ওই সময় আপনি বাংলাদেশের দিকে আসার সময় যদি এয়ারপোর্টে দেখেন, বাঙালিদেরকে দেখবেন শুয়ের মতো সোজা, শুই যেরকম সোজা আছে না, এরকম সোজা পোটলাবাটলি আছে তার। তার নিজস্ব মানে আমরা যে বাঙালি এটা প্রমাণ করার জন্য যা যা দরকার এটা আছে তার। হ্যাঁ, তো কিন্তু শুয়ের মতো সোজা, কোনো রকম মিডল ইস্টের কোনো এয়ারপোর্টে তার কোনো বাজে আচরণ নেই। আপনি আসেন ঢাকা এয়ারপোর্টে নামেন, একই এয়ারপোর্টে নামেন, আমি ফ্লাই দুবাইয়ের কথা বলতেছি, ফ্লাই দুবাইতে তো বেশিরভাগ হলো দরিদ্র মানুষরা, মানে দরিদ্র শ্রমিকরা আসে, কিন্তু কম দামে 50,000 টাকার টিকিটের জায়গায় 25,000 টাকার টিকিট অর্ধেক দামে পাওয়া যায়। আমি ফ্লাই দুবাইতেও আমি ভ্রমণ করছি, আমি দেখছি ঢাকায় নামার পরে এই লোকটি আচরণ, এই লোকটার আচরণ দেখলে আপনার, সে পারলে ওই সিগারেট খাওয়া নিষিদ্ধ, ওখানে সিগারেট ধরানোর চেষ্টা করবে, বাথরুমের ভিতরে যায় সিগারেট খাওয়া ফেলবে, এখানে ওইটা ফালাচ্ছে, কলা ব্যাগে করে কলা আনছে, কলা একটা বাইর করে খায় ছুলা ফেলায় দিল, যা মন চায় তা করে। সেই বাঙালি কিন্তু। তো আপনি এদের 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 এই যে মাত্র 3 ঘন্টার ফ্লাইট, 3.5 ঘন্টার ফ্লাইটের পরে লোকটা এরকম চেঞ্জ হয়ে যায় কেন? যখন ফ্লাই দুবাইতে উঠে তখন শুয়ের মতো সোজা থাকে, ফ্লাইট অ্যাটেন্ডেন্ট যা বলে তা করে, কিন্তু যা বলবে তা করবে। জাস্ট ঢাকার এয়ারে আসবে, এই মোবাইল টেপা শুরু করে দিবে, এয়ারে থাকতে মোবাইল কানেকশন শুরু করে দিবে, তাকে যত না করবেন কোনো কথা সে শোনে না। জি, ওই তো কয়দিন আগে প্লেন দেখলাম। নামে নাই, দেখতে পাচ্ছে এরকম নিচের দিকে যাচ্ছে, এই সময় টেলিফোনে কথা শুরু হয়ে যাচ্ছে, সবাই কথা বলতেছে, সবাই কথা বলবে, আর চাক্কা লাগার সঙ্গে সঙ্গে ত্রিং করে লাফ দিয়ে উঠবে, বেল্ট টেল খুলে সব নামানো শুরু করে দেবে, কোনো কথা সে এই এই কোনো কথা নেই। এই আর এই এই লেডিদেরকে, যে অ্যাটেন্ডেন্ট লেডিদেরকে জমের মতো ভয় পাইছে কিন্তু জর্ডানের ওখানে এয়ারপোর্টে, আর এখানে আসার পরে সে বাঘ হয়ে গেছে, বাঘ হয়ে এরা আর পাত্তা দেয় না, করবে না। আপনি এই ক্যারেক্টার আমাদের। আপনাকে অনেক সরি, ধন্যবাদ সাইফুল ভাই, আপনি বাঙালি সম্পর্কে যে আপনি মনস্তত্ত্ব মনস্তাত্ত্বিক বলেছেন এখানে। জি জি, না বলছিলেন। ঠিক আছে, এখানে দ্বিমত করার কোনো সুযোগ নাই। এবং আমরা তো আরো কয়েকটা প্রমাণ যদি দেখি, এই যে ইমাম মাহাদি নামের না, কিন্তু মাহাদি হাসান নামের যে ওই ডিম ফোটা বাচ্চা, ওই যে এনসিপির যে গুন্ডাটা, স্বঘোষিত পুলিশ হত্যাকারী, সে দিল্লির বিরুদ্ধে কত গালাগালি, সে দিল্লিতে যেয়ে আবার নরেন্দ্র মোদী, মানে ওইখানে ধরা পড়ার পরে তার নরেন্দ্র মোদীর বক্তব্য বলছে, আবার বাংলাদেশে আইসা বলতেছে বিবিসির নামে 1 কোটি টাকার জরিমানা। আপনার বন্ধু সাবির মোস্তফা, ওনাকে জিজ্ঞেস করতে পারেন কোটি টাকা আছে কিনা, দিতে হবে তো ছেলেটাকে, কেন তারা তার এই ক্রিপ্টোকারেন্সির এই পাচার করা অর্থের কথা বলেছে। আবার আমরা দেখলাম ইনকিলাব মঞ্চ, দিল্লি না ঢাকা চিৎকার চেঁচামেচি, হাদির হত্যাকারীরা ধরছে দিল্লিতে, ভারতে এখন তারা চুপ, তারা কোনো জুমা টুমা সবাই গায়েবে চলে গেছে। আবার একই জিনিস আমরা দেখতে পাই, দিল্লি না ঢাকা বলা লোকজন এখন পাইপলাইন দিয়ে তেল আসছে ভারতের কাছে, তেল ভারত শিরোনাম করছে যে ভিক্ষা চাইলেন তারেক রহমান ভারতের কাছে, এই এখন চুপ, বাবাকে বলতি বান্ধ। এই যে বাঙালির মনস্তত্ত্ব, বাংলাদেশের বিশেষ করে, আমি ওপার বাংলার বাঙালিদের কথা বলতে পারি না, তাদের মধ্যে অনেক মিশ্র ইয়ে আছে। তো এটা একদম সাইফুল ভাই, আমি কৃতজ্ঞ যে এই কথাগুলো আমার নিজেরও উপলব্ধি, মানে অ্যাপেল টু অ্যাপেল কম্পেয়ার করার সুযোগ ছিল না এতদিন, আমি বুঝলাম। আমি একটু শেখ ফরিদ ভাইয়ের কাছে যেতে চাই। শেখ ফরিদ ভাই, বাংলাদেশের এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় একটা কথা অনেক সময় আমরা অনেকেই বলতে শুনেছি যে নারীরা কোথায় আটকায়। যেমন হচ্ছে নারীরা একজন মানে সরকারি চাকরিজীবী বর দেখলেই বিয়ে করে ফেলে, নারীরা একজন বিসিএস ক্যাডার দেখলেই বিয়ে করে ফেলে, একজন সুদর্শন ছেলে দেখলেই বিয়ে করে ফেলে, মানে এরকম একটা ব্যাপার বলা হয় যে নারীরা কোথায় আটকায়, অমুকে কোথায় আটকায়। তো
ওই যে মনস্তত্ত্ব যে আটকায়, মানে হচ্ছে যে এইটা হচ্ছে দুর্বলতা, এইখানে লোভী এইভাবে বলা হয়। আমার প্রশ্ন, চুপ্পু কোথায় আটকায়? একটু আগে সাইফুল আহমেদ ভাইকে হেসে বলছিলাম যে চুপ্পুর কি কোনো গোপন ভিডিও টিডিও আছে ইয়ার কাছে, ইউনুসের কাছে বা তারেক জিয়ার কাছে? এরকম করতেছে কেন? মানে তার তো একটা ব্যক্তিত্ব রেখে তো অনেক কিছু করা যায় না? আগে তো আমরা আরো প্রেসিডেন্ট দেখেছি। চুপ্পু কোথায় আটকায় আপনার কি মনে হয়? শুনেন, মির্জা ফখরুলকে দেখে তারেক রহমান দাঁড়ায় পড়ে, আমরা দেখেছি। ঠিক সাউন্ড আছে? হ্যাঁ, শুনতে জি পাচ্ছেন? জি বলেন। যে হ্যাঁ, শুনতে পাচ্ছি। মির্জা ফখরুলকে দেখে দেখলাম তারেক রহমান দাঁড়ায় গেল। হুম। কিন্তু তারেক রহমানের কন্যা, যে আমারও অর্ধেক বয়সী, তারে দেখলে কিন্তু আমাদের প্রেসিডেন্ট সাহেব 3 বার আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বলছে। দেখছেন তো? হাতে মানে দেখলো কি না কনফার্ম করলো। জি। তার আগে এই জন্যে তার আসলে কোথাও আটকায় নাই, তার কোনো ভিডিও কিছুই নেই। তার হইলো একটাই তার খায়েশ, তাহাকে প্রেসিডেন্ট থাকিতে হইবে। আপনি দেখেন নাই 86 বছরের আমাদের সাবেক, আপনি কি যেন নাম দিয়েছিলেন, মহামবি নাকি মহামবি, মহামব, মবের মহামব, উস্তাদ। হ্যাঁ মবের উস্তাদ। তো এই মহামবের উস্তাদ 86 বছর বয়সে বলেছিল বাংলাদেশের জনগণ নাকি তাকে 50 বছর আরো ক্ষমতায় চায়। আকলটা দেখেন কিরকম, মানে ক্ষমতার মোহ এত বেশি যে। আর আমি একটু যোগ করব আপনাদের সামনে, সাথে ওই যে আগের কথায় যেটা আমাদের সাইফুল আমিন ভাই বললেন যে বিদেশ থেকে আসলে এরকম হয় ওইরকম হয়। বাংলাদেশে তো এর উদাহরণ আছে, আপনাকে তো বিদেশে যেতে হবে না। এই যে বাংলাদেশের যে বাসগুলো আছে না, এই বাসগুলো জাহাঙ্গীর গেট পার হলেই কিন্তু সব ভদ্র হয়ে যায়। সব গাড়ি ঠিক মতো চলে, হেল্পার ভালো ব্যবহার করে, তারপরে প্যাসেঞ্জারও ভালো ব্যবহার করে, ড্রাইভারও ভালো ব্যবহার করে, বাসে বিড়ি খায় না, থাপড়া থাপড়ি করে না। দেখবেন এই যে জাহাঙ্গীর গেট থেকে ক্যান্টনমেন্টের ভিতরে যখন সেই বাসগুলো যায়, একই কন্ট্রাক্টর, একই বাস, একই হেল্পার, তারা দেখেন তখন তার ড্রাইভিং লাইসেন্স থাকুক বা না থাকুক, দেখবেন সেই লোকটা কত ভদ্রভাবে যায় এবং আসে। কিন্তু যেই জাহাঙ্গীর গেটটা পার হয়ে মহাখালী রোডটায় চাকাটা 2 চাকাটা ঢুকলো, তখনই তো তাদের খাসিলত পাল্টে যায়। ওর মনে হয় তারা কিছুই জানে না নিয়ম কানুন। তো এটা আসলে আমাদের, আপনি একটা দারুণ উদাহরণ দিয়েছেন, সেটা সিআর দত্তর থেকে শুরু, সরি সেই তার যে বিখ্যাত যিনি চলে গিয়েছিলেন বাংলাদেশ থেকে, যে তিনি ব্রিটেনে নিজেই আত্মনির্বাসনে চলে গিয়েছিলেন, দীর্ঘমেয়াদী দীর্ঘ সময় দীর্ঘায়ু পেয়েছিলেন, তিনি অনেক বই লিখেছেন, তিনি এটা লিখে গেছেন বাঙালি সম্পর্কে আত্মঘাতী। তারপরে আপনি ওইটা কেন যাবেন? মোগলরা আমাদের নিয়ে কি বলেছে? ভালো আমাদের নিয়ে কেউ বলে নাই। প্রবাদে কোথাও কোথাও, বিদেশি প্রবাদে কোথাও লেখা আছে যে ভূত বলেছে আমাদের, ভূতের মতো আচরণ করে, এটা আছে বিদেশি প্রবাদে আমি পড়েছি, যে বাঙালি যে ভূত যদি দেখতে চাও তাহলে বাঙালিদের তাকাও। মানে এখানে ভূত বলতে বোঝাইছে যে তারা এক এক সময় এক এক স্বরূপে আসবে, এটা বোঝানোর জন্য বলেছে। তাই হ্যাঁ, হ্যাঁ, জি, জি। না, না, আপনি বলতে থাকেন। এখানে একটু ত্রুটি হচ্ছে যে শেখ ফরিদ ভাই, সাইফুল আহমেদ ভাই আপনাকে দেখতে পাচ্ছিলেন না, মানে শুনতে পাচ্ছেন না, আপনাকে দেখতে পাচ্ছেন। এটা একটু স্ট্রিমিয়ার্ডে প্রবলেম করে। তো আপনি ওই সালামের কথা বলছিলেন শেখ ফরিদ ভাই, আমি তো জাস্ট এটা মজা করে বললাম, কারণ গোপন ভিডিও এগুলো আর কি, মানে এটা জাস্ট মজা করে। যে আমরা জানি যে পিনাকি ভট্টাচার্যের একটা ঘটনা ঘটেছিল, নাদিয়া ইসলাম, মানে তারই যে মানে নাদিয়া তার ব্যাখ্যায় বলেছে যে এগুলো কিছু না আসাদ, আমি মানে আমরা এগুলো মানে কারোর ব্যক্তিগত, সবার ব্যক্তিগত, কিন্তু সে যেহেতু সবাইকে পীর হিসাবে দেখে, তো একই কারণে আমি তার যে ব্যক্তিগত পর্যায়ে সে কিরকম এটা দেখানোর জন্য এটা করেছি। একইভাবে দেলোয়ার হোসেন সাইদির অনেক অডিও ক্লিপ আছে বাজারে, তো এটা হচ্ছে যে, বা মামুনুল হকরে যে কারণে 501, হ্যাঁ, এই ব্যাখ্যা, এটা মামুনুল হকের ব্যক্তিগত বিষয়, এটা সামনে আনা ঠিক হয়নি, মানে আমি ওটা বোঝাইনি, আমি মজা করে বললাম। কেন একটা লোক কেমনে এত 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 নিচে, তার তো এটা দরকার নাই, জায়মাকে এরকম সালাম করার তো দরকার নাই। কোনো দরকার ছিল? আপনি এবং খেয়াল করেন, জাইমা কিন্তু সালাম দেয় নাই, জাইমা কিন্তু হাত উঠায় নাই একবার। আপনি খেয়াল করেন যে ক্ষমতার প্রতি কতটুকু লোভ থাকলে, সেই জন্যই দেখেন কেউ ইতিহাস হয়ে যায়, কেউ ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়। বঙ্গবন্ধু একবার মন্ত্রী হয়েছিলেন, তিনি কিন্তু মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছিলেন ব্রিটিশ আমলে। কেন ছেড়ে দিয়েছিলেন? যে না, আমাকে জনগণের হতে হবে। মানুষ আসলে জনগণের সাথে থাকলে ইতিহাস হয়, জনগণের সাথে না থাকলে ইতিহাসের বিপরীতে চলে যায়, নিক্ষিপ্ত হয়ে যায়। এটা তিনি একজন ছাত্রনেতা ছিলেন, কত বড় আমলা ছিলেন, তারপরেও যদি না বুঝে, আমরা কাকে বোঝাবো? আপনি দেখেন এই যে বীর বিক্রম মেজর হাফিজ, কোথায় যাব আমরা? একদিকে আচ্ছা ধরে নিলাম তিনি আমলা মানুষ ছিলেন, সিভিল লোক, তার ভয়ভীতি বেশি। মেজর হাফিজ তো রণাঙ্গনেও গিয়েছিলেন মৃত্যুকে
আলিঙ্গন করার জন্য সেনাবাহিনীর লোক তো মৃত্যুকে স্বীকার করেই যায়। সেই মানুষটাও দেখেন এই দেইলে রাজাকার নিজামী কাদের মোল্লার শোক প্রস্তাব তারা গ্রহণ করলো একজন বীর বিক্রমের হাত দিয়ে। এর সে লজ্জার, দুঃখের, কষ্টের, বেদনার, ক্ষোভের কি থাকতে পারে? সবচেয়ে হাস্যকর ব্যাপার যে আমাদের বাংলাদেশ, আমি বলতে চাই কি জানেন, বাংলাদেশের রাজনৈতিক নেতাদের গলায় দড়ি দেওয়া উচিত যে রাজাকার হইলো এই মুহূর্তে প্রধান বিরোধী দল, সেটা যেভাবেই হোক। এই ক্ষেত্রটা কিভাবে তৈরি হলো? এই দেশের সাংবাদিকদের আত্মহত্যা করা উচিত, এই দেশের বুদ্ধিজীবীদের আত্মহত্যা করা উচিত। এই দেশের সুশীলেরা তো আত্মহত্যা করবে না, এরা তো সবসময় সুবিধাবাদী। এদের বরং আপনি যদি মানে যে জায়গায় পাঠান তারা তেলবাজি শুরু করবে। আমরা সুশীলের দেখেছি, আমরা বাংলাদেশের সুশীলদের দেখেন, আরেকজন আছে সুজনের, তিনি যে পাখির মতো কুজন শুরু করে দিয়েছেন, তার বক্তব্যগুলো শুনেন তিনি কি বলেছে। মানে এই বাংলাদেশে 2024 সালের 5ই আগস্ট না ঘটলে আমরা কি এই সমস্ত সুপারপাওয়ার রুস্তমদের চিনতে পারতাম? দোয়া করেন যে এরকম একটা ঘটছিল, নইলে বাংলাদেশের অনেকেই বলেছে বাংলাদেশের ভবিষ্যৎ শেষ, অন্ধকারে চলে গেছে। আমি মনে করি এই আর যদি 5 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো তাহলে পরিপূর্ণ ডুবে যেতাম। এখন অন্তত একটা আশা আছে, সাধারণ কর্মী, ত্যাগী নেতা এবং সাধারণ পাবলিক যারা 72 সংবিধানে বিশ্বাস করে, যারা নিবেদিত মানুষ, যারা মুক্তিযুদ্ধের পক্ষে, তাদের দিয়ে একটা পরিবর্তন, সেটা 5 মাস পরে হোক, 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, 15 বছর পরে হবে। কিন্তু যদি এটা 5ই আগস্ট না ঘটতো, আমরা এই সুপারপাওয়ার রুস্তম গুলোকে তো চিনতে পারতাম না। এখন যদি মুস্তাক, আপনি দেখেন কোন মুস্তাক, যে মুস্তাক কবরে শুয়ে পড়ছিল, বঙ্গবন্ধুর মায়ের কবরে শুয়ে পড়ছিল, মানে মায়ের চেয়ে মাসির দরদ বেশি হয়ে গেছিল, মুস্তাকের শুয়ে পড়েছিল, ওইটাতে একটা তো মানুষ চিনতে পারে না। এখন বহু মুস্তাক জন্ম নিয়েছে, বহু সুপ্পু জন্ম নিয়েছে, এটা এখন দেখেছে। তো তারপরেও কেউ কেউ সন্দেহ করে নয়াতে যারা না তার নাকি 90 আকল হয় না। অনেকে আওয়ামী লীগের এই এই কথাটা ধরে সাইফুল আহমেদ ভাইয়ের কাছে যেতে চাই। শেখ ফরিদ ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একদম শেষের দিকে। শেখ ফরিদ ভাই, আমি একটু স্মৃতিচারণ করি। যখন 21শে আগস্টের গ্রেনেড হামলা, তখন আমি সিলেটে, কিন্তু মানে টেলিভিশনে দেখছি। তখন টেলিভিশনে দেখাটাও 2004-এর দিকে টেলিভিশন অতটা অ্যাভেলেবল ছিল না, কঠিন ছিল। দেখছি, তারপরে ঢাকায় যারা আছে তাদের সাথে তখন ফোন মোটামুটি অ্যাভেলেবল হয়ে গেছে, ফোনে জানার চেষ্টা করছি, পরের দিন পত্রিকায় খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছি, এবং আশেপাশের মানুষদের যে মানে যারা বিএনপিদের মধ্যে এরকম মানে কি হাসি যে আওয়ামী লীগ শেষ, হাসিনা শেষ, আর উঠে দাঁড়াইতে পারবে না। ওই রাতে আমার ঘুম হয় নাই, যে আমি তখন ছাত্রলীগ করি, এটা সত্য। তো ঘুম হয় না এই জন্য যে একটা দল এইভাবে মানে তাদেরকে হত্যা করে ফেলা হবে, এটা বাংলাদেশে অবাক হয়েছিলাম। এই জিনিসটা পুরোটা বুঝতে আমার 1 মাস সময় লেগেছিল যে না, আওয়ামী লীগ ফিরে এসেছিল। এরপরে আমরা আরও কয়েকটা ঘটনা দেখেছি, বিশেষ করে ফখরুদ্দিনের আমলে যখন ভাঙাভাঙি শুরু করলো, রাস্তা বড় করলো, ভালোই লেগেছে। পরে তাদের ধান্দা দেখে খারাপও লেগেছে, অনেক কিছু দেখলাম। 5ই আগস্টের মতো এইরকম এতগুলো চরিত্র, অর্থাৎ ওই যে শেখ হাসিনার উপরে বোমা হামলা, সবার উপর বোমা হামলা, সবাই, এই যে বিএনপির অনেক লোক খুশি, আত্মহারা। আমি 5ই আগস্ট এর চেয়ে 100 গুণের চেয়ে বেশি মানুষ দেখেছি যাদের ক্ষোভ বঙ্গবন্ধুর উপরে। এই যে চরিত্র 5ই আগস্টের পর অনেক কিছু আমরা দেখলাম। এই জন্য আসলে এই মবদের একদিক থেকে একটা ভালো কাজও বলা যায় যে একটা নতুন রূপ তারা আমাদেরকে দেখিয়েছে। সাইফুল আহমেদ ভাই, আমি আপনার কাছে জানতে চাই, শেখ ফরিদ ভাই শেষে যে কথাটা বলেছেন যে আমরা ভুল থেকে শিক্ষা নেই না, এবার কি এত বড় উদাহরণ থাকার পরে কি আমরা ভুল থেকে শিক্ষা নেব না, নাকি নেব, বা নেওয়া উচিত? কি আপনি বলবেন আমাদের অতিথি মানে দর্শকদের উদ্দেশ্যে? আচ্ছা, ভুল থেকে আমরা শিক্ষা নেই না, এটাও তো আরেকটা ক্যারেক্টার। যে আপনি যে বলছেন বাঙালির মনস্তাত্ত্বিক ক্যারেক্টার, এটা একটা ক্যারেক্টার। কিন্তু কথা হচ্ছে যে আমি একটা ইয়া দিয়ে, আমার মনে হয় আমার কথাটা খুব বেশি লম্বা করার কিছু না। আমার কথা হলো যে পৃথিবীতে কোন দেশ আছে এখন পর্যন্ত আপনি দেখতে পাবেন কোন দেশ আছে যে দেশ রাজাকাররা শাসন করে? আছে? নাই। ভারত আর আপনি বাংলাদেশ যদি, হ্যাঁ, ভারতে আছে আর বাংলাদেশে আছে। ভারতে কি? ভারত আছে, কোন রাজাকার? ভারত আছে তো, ভারতের যারা রাজাকার ছিল সাউথের, তারা তারা এখন এমপি না। সাউথেরটা জানি না। হ্যাঁ, পৃথিবীতে 1 সেকেন্ড, আমি 30 সেকেন্ড নিব প্লিজ। পৃথিবীতে আমি গবেষণা করে বের করেছি 2টা দেশ স্বাধীনতা বিরোধীদের জায়গা দিয়েছে, ভারত এবং বাংলাদেশ। পৃথিবীর আর কোথাও স্বাধীনতা বিরোধীরা সরকারি চাকরিতে যাইতে পারে নাই, ভাই রাজনীতি করবে তো দূরের কথা, এই 2টা দেশই আছে। জি ধন্যবাদ শেখ ফরিদ ভাই। জি সাইফুল আহমেদ ভাই।
পৃথিবীতে এরকম রাজাকার আপনি যেটা বলছেন না, পরাজিতরা, আমি আমি এক্স্যাক্টলি আপনার এইভাবে না, আমি যে স্বাধীনতা যুদ্ধে গ্রহণকারীর কথা আমি বলছি, যারা জি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করছে না, স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছে পৃথিবীতে। আহ আহ, কোনো জাতি নাই যে তারা দিয়েছে, ইয়েস, পরবর্তীতে দেশ শাসন করার ব্যবস্থা সুযোগ পেয়েছে। হাতে হাতে পাইছে, ভাগও রাইট, পেয়েছে এরকম নাই, ভাগও রাইট, পেয়েছে এরকম নাই। রাইট। এটা একমাত্র জাতি। আপনি মানে 19 ইয়েতে আমাদের বঙ্গবন্ধুকে অনেকে মিসকোট করে যে কোথায় সিরাজ শিকদার, এরকম বল না, যে কোথায় আর সিরাজ শিকদার, বলে যে সিরাজ শিকদার যেদিন নিহত হয়েছে তার পরের দিন উনি বক্তৃতা দিচ্ছেন, মোটেও ওই দিন উনি বক্তৃতা দেন নাই। আমি একদম এক্স্যাক্টলি ঘটনাটা, এই বক্তৃতাটা উনি দিয়েছেন 1975 বাকশাল ঘটনার পরে। তিনি 3.5 বছর ধরে দেশের ভিতরে যে সশস্ত্র বিদ্রোহ চলছিল, দেশের স্বাধীনতার বিরুদ্ধে যুদ্ধ চলছিল, সেটার একটা ব্যাখ্যা, একটা বর্ণনা দিচ্ছিল। বিশ্বাস করেন, ওই বক্তৃতাটা একটু দেখেন, দেখলে আপনি বুঝছেন। সেখানে উনি বলছিলেন যে বাংলাদেশ একমাত্র দেশ যেই দেশে স্বাধীনতা বিরোধীদের সমাজে জায়গা দিয়েছিল, বলেছেন। আমি আমি ওনাকে পুরো কোট করতে পারছি না, বাট ওই বক্তৃতা, ওই দেশে এটা বন্ধ হইতে হবে, এবং এইটা বন্ধ না হওয়া পর্যন্ত দেশটা সামনে যাবে না, ষড়যন্ত্র সামনে যাবে না, এটা বন্ধ হইতে হবে। ওখানে বলছিলেন যে আমি এটা দেখে নেব। ওই জায়গায় বলছেন যে কোথায় আর সিরাজ শিকদার, ইয়েস, মানে ইয়েস, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী সিরাজ শিকদার আজ কোথায়, এটা উনি বলছেন। সিরাজ শিকদার হত্যাকাণ্ডের পরে উনি সিরাজ শিকদার কোথায় বলে যে কোর্ট করে ওনাকে অপমান করা হয়, চারিদিকে বক্তৃতা বিবৃত হয়, ডাহা মিছা কথা এটা। তিনি একটা দীর্ঘ স্বাধীনতা বিরোধীদের উপর একটা দীর্ঘ সময় বক্তৃতা দিয়েছেন, প্রায় 2-3 মিনিট। সেই 2-3 মিনিটের বক্তৃতার মধ্যে গিয়া তিনি লাস্টে কোথায় আর সিরাজ শিকদার বলছেন। বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন 75 এসে, কিন্তু টের পেয়েছিলেন কিন্তু যে আমি যেটা করেছি দ্যাট ওয়াজ মাই মিস্টেক। তিনি বলছেন ওই পার্লামেন্টে দাঁড়িয়ে, যে আমি যেটা মাফ করে দিচ্ছি এটা ভুল হয়ে গেছে, এই ভুল হওয়ার কারণে আজকে আমার এই অবস্থা, কিন্তু আমি এখন লাল ঘোড়া দাবড়ায় দেবো, মানে ইয়েস, তোমাদেরকে আমি দমাবো, এখন লাল ঘোড়া দাবড়ায় দেবো, এটা কিন্তু মিসকোট করে। উনি মনে করে সে দেশবাসীর উপর লাল ঘোড়া দাবড়াইতে চাইছেন। উনি তো সশস্ত্র বিদ্রোহীদের বিরুদ্ধে লাল ঘোড়া দাবড়াইতে বলছেন, সর্বহারা পার্টির বিরুদ্ধে বলছেন। উনি জাসদের বিরুদ্ধে বলেন নাই। জাসদের নেতারা ওনার বাড়িতে থেকে আশ্রয় পলায় থাকতো, গণবাহিনী করতো, ওনার বাড়িতে খাইতো। সিরাজ আলম খান পলাতক অবস্থায় বঙ্গবন্ধুর বাড়িতে এসে খাইতো, থাকতো। তো উনি কিন্তু ওটা করেন না, কিন্তু ওনাকে আমরা মিসকোট করি। আমরা ওনার রক্ষী বাহিনীর সর্বহারা পার্টির বিরুদ্ধে অবস্থানটাকে আমরা জাসদ বিরোধী বলি। রক্ষী বাহিনী যখন সর্বহারা বিরুদ্ধে মানে অবস্থানগুলো নিচ্ছিল, তখন এই গণবাহিনী তৈরি হয়, গণবাহিনীও রক্ষী বাহিনীর মতো কাজ করা শুরু হয়ে গেছে, তখন রক্ষী বাহিনী গণবাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নিছে। ঘটনাটা কি দাঁড়ালো? উনি বলছেন বক্তৃতার মধ্যে যে স্বাধীনতা বিরোধীদের আশ্রয় দিয়ে, স্বাধীনতার বিরোধীদের আমরা প্রশ্রয় দিয়ে, স্বাধীনতা বিরোধীদের আমরা আমাদের সমাজে জায়গা দিয়ে ভুল করে ফেলছি। এটি তো ব্যাখ্যা। আর ব্যাখ্যা করা হয় কি, উনি লাল ঘোড়া দাবড়াই দিয়ে বলছেন, উনি কোথায় সিরাজ শিকদার বলছেন, তো উনি তো স্বাধীনতা বিরুদ্ধে কথা বলছেন, কোথায় সে তার গোলাম আজমের বিরুদ্ধে আমরা এটা বলি না যে কোথায় আছে গোলাম আজম, আমরা যদি বলি অসুবিধা কি? হি ডিড। সো আমরা মিসকোট করি আমাদের জাতির পিতাকে। পারলে আমরা, পৃথিবীতে আরেকটা জাতি আছে যে জাতিটা তার জাতির পিতাকে নিয়ে কথা বলে। আরেকটা জাতি আছে বুঝছেন, যে জাতির পিতাকে জেলের ভিতরে মারছে, এটা ঠিক, সেটাকে ইন্দোনেশিয়ার সুকর্ণকে। কিন্তু তারা সুকর্ণের বিরুদ্ধে এক লাইন বলেন তো দেখি যায় ওখানে ইন্দোনেশিয়াতে। জেলের ভিতরে পচায় মারছে, কিন্তু সুহার্তো তাকে, সাবেক প্রেসিডেন্টের জেলের ভিতরে মারছে, মেরে ফেলছে, মারা গেছে সে, কিন্তু তার বিরুদ্ধে এক শব্দ বলে না, পৃথিবীর কোথাও বলে না। কিন্তু একমাত্র আমরাই বলে, আমরা আমাদের জাতির পিতার খণ্ডিত সমস্ত কিছু আমরা ব্যাখ্যা করি। সো জাতির পিতা যেটা ওই বক্তৃতায় বলেছিলেন যে কোথায় সিরাজ শিকদার, সেই বক্তৃতা বাইর করে আমার মনে আওয়ামী লীগের সকল কর্মীর পড়া উচিত এবং ওই অনুসারে ব্যবস্থা নেওয়া উচিত। কি ব্যবস্থা? নো মোর স্বাধীনতা বিরোধীর অবস্থান আমার সমাজে। তাদেরকে সেকেন্ড সিটিজেন করতে হবে। যার যেখানে আছে তাদের সাথে সামাজিক কোনো সম্পর্ক থাকবে না, তাদেরকে রাষ্ট্রীয় কোনো সুযোগ সুবিধা দেওয়া যাবে না, তাদের রাষ্ট্রীয় কোনো পরিচয় দেওয়া যাবে না, পাসপোর্ট দেওয়া যাবে না, তাদের কোনো ভোটাধিকার থাকবে না। তারা আমাদের সমাজে থাকবে, 4-5 জেনারেশন পরে যদি দেখা যায় তাদের মধ্যে রেকটিফিকেশন হয়েছে, দেন উই উইল টেক দেম। এবং আমাদের দেশের বিহারি, পাকিস্তানের বিহারিদের, বাঙালিদেরকে এখন পর্যন্ত পাকিস্তানের নাগরিকত্ব দেয় নাই, আমরা আমাদের এনআইডি পর্যন্ত দিয়ে দিচ্ছি।
জাস্ট কিছুদিন আগে রয়টার অথবা এএফপি রিপোর্ট করেছিল এই করাচি থেকে বাঙালিদের অবস্থান নিয়ে। বাঙালিরা তার ক্যাম্পের বাইরে যেতে পারে না, পরিচয়পত্র নাই বলে। আর আমরা আমাদের ভোটাধিকার দিয়ে দিচ্ছি বিহারিদেরকে, আমরা আমাদের রাজনীতিতে জায়গা করে দিয়েছি বিহারিদেরকে, আমরা আবার পরিবারে জায়গা দিয়েছি বিহারিদেরকে। রোহিঙ্গাদেরকেও নিয়ে এসেছি শেখ হাসিনা আমি রোহিঙ্গাটা আমি বলছি যে বিহারি, আমি স্বাধীনতা বিরোধীদের কথা বলছি, এই জায়গায় আসতে হবে, আমি এই জায়গাটার কথা বলি। অন্য আশ্রয় দিচ্ছেন, আশ্রয় প্রার্থী কি সেটা আমি পরে, কিন্তু আপনি দেখেন স্বাধীনতা বিরোধীদেরকে আমি আমার ঘরে আশ্রয় দিচ্ছি, আমার রাজনীতিতে আশ্রয় দিচ্ছি, আজ শুধু আশ্রয় দিই না, রাজনীতি করার সুযোগ করে দিচ্ছি, আমলাতন্ত্রে ঢোকার ব্যবস্থা করে দিচ্ছি। আমলাতন্ত্রের শীর্ষ পর্যায়ে আছে এখন তারা, জিয়া রহমানের রিক্রুট, এরশাদের রিক্রুট শীর্ষ পর্যায়ে আছে, শর্ট ইয়ার রিক্রুটে। আপনি এই যে ক্যাবিনেট সেক্রেটারি যিনি ক্যাবিনেট সেক্রেটারি এখন, এই যে নাসিমুল গনি নাকি যেন, হিজবুত বলেন, হিজবুতের চেয়ে বড় কথা হলো স্বাধীনতা বিরোধী শক্তির প্রতিনিধি সে। আমরা তাদেরকে আমাদের দেশের সকল নাগরিক যে সুবিধা পাওয়ার কথা তাদেরকে আমরা তা দিয়েছি। যার ফলে কি হয়েছে, তারা আমাদের রক্ত মাংস খেয়েছে। এটা হলো উকুনের মতো, আপনার মাথার ভিতরে লুকায় থাকে, মাথার ভিতর থেকে আপনার রক্ত হইতেছে, খেয়ে আপনার মাথার ভিতরে থাকে, আস্তে আস্তে সে বড় হয়, বংশ বিস্তার করলে পারলে আপনার মাথায় খেয়ে ফেলে। তো এদেরকে একটাই সলিউশন, বঙ্গবন্ধুর ওই ভাষণটা বিশ্বাস করেন, আপনারা যদি পারেন এইটাকে একটু অ্যানালাইসিস করেন, প্রত্যেক জায়গায় পৌঁছান যে বঙ্গবন্ধুর এইটাই, বঙ্গবন্ধু যে আক্ষেপ করেছিল যে আমি বলেন আমি ভুল করছি, বলছে পৃথিবীর কোন দেশে আছে যে আমি স্বাধীনতা বিরোধীদের জায়গায়, আমরা এখানে দিয়েছিলাম, আজকে তারা এটা করছে। এই জন্য উনি বলছেন কোথায় আসছি রাশিদা, এই জন্য উনি বলছেন লাল ঘোড়া দাবড়ায়। আর আমরা ওটা অপব্যাখ্যা করি, বরং এখন সেই সময় এসেছে 75 এর ওই বঙ্গবন্ধুর অবস্থানটারই এখন সময় আসছে, যে একটা দলের হলো, যে কারো হলো, আমাদের প্রত্যেকের নিতে হওয়া উচিত এই স্বাধীনতা বিরোধীদেরকে। যদি আমরা নাও পারি, 71 এর গুলো এখন মরে গেছে, টরে গেছে, 2-4টা পাওয়া যাবে, কিন্তু 24-এর স্বাধীনতা বিরোধী যেগুলো, মানে 24-এর যে ইয়াগুলো, এদেরকে যেখানে যেখানে পাওয়া যায় এদেরকে চিহ্নিত করে এদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেন করে দেয়। সিম্পল, বাংলাদেশে আর কোনো এরকম বিপ্লব হবে না, এইসব সকল বিপ্লব আর হবে না, বাংলাদেশের সমাজ আর কোনো উল্টাপাল্টা হবে না, বাংলাদেশের সমাজ সুন্দর। 4-5টা জেনারেশন যেতে দেন, আমরা দেখবো না, আপনি আমাদের পরের জেনারেশনও দেখবে না, কিন্তু একসময় একটা পরিশোধিত জাতি হিসেবে গড়ে উঠবে। অনেক ধন্যবাদ। জি, সাইফুল আলম ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনি যে আই ওয়াজ ওয়েটিং ফর দিস কল ফ্রম ইউ, যে আমরা স্বাধীনতা বিরোধীদের আর এইখানে পুনর্বাসিত হতে দেব না, এই কথাটা যদি আওয়ামী লীগের লোকজন অন্ততপক্ষে বিশ্বাস করে, বাংলাদেশে শান্তি আসবে। আওয়ামী লীগের লোকজন যদি বিশ্বাস করে বা একটু পরে যে বাকশাল যে অপবাদ, এটা এই বাকশাল সুন্দর ছিল, এটা মানে তাদের লুকানোর কিছু নাই, এটা মামুনুলের 501 নম্বরে যে ধরা খাওয়া না, মানে যে মানে কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা নিয়ে। শেখ ফরিদ ভাই, আওয়ামী লীগেররা গত 50 বছর ধরে একবারও বঙ্গবন্ধুর ভাষণটা কি ব্যাখ্যা করছে? কেন উনি লাল ঘোড়ায় দাবড়ায় দিয়ে বলছেন, একবারও কি ব্যাখ্যা করছে যে উনি সিরাজ শিকদার কোথায়, সিরাজ শিকদার কেন বলছিলেন? শুনিনি, বলো না, কেউ বলো না, আমি তো শুনিনি। বঙ্গবন্ধুর ভাষণগুলো কেউ পড়ে না, আপনি বাকশাল পড়া তো পরের ব্যাপার। আমরা সাইফুল আলম ভাইয়ের কাছ থেকে শেষ বক্তব্য শুনবো, আমরা একদম শেষের দিকে। শেখ ফরিদ ভাই, আপনার কাছ থেকে সংক্ষেপে জানতে চাই, 2015-র দিকে সৈয়দ আশরাফ বলেছিলেন, শেখ হাসিনাকে সামনে রেখে দীর্ঘ বক্তব্যে বলেছিলেন যে আমাদের পরবর্তী শত্রু কিন্তু বিএনপি বা অন্য কেউ না, আমাদের পরবর্তী শক্তি কিন্তু ইসলামিক সন্ত্রাসী যারা ইন্টারনেট ব্যবহার করে এই কাজটা করবে। আমি গতকালকে দিল্লির একটি ওয়েব সিরিজ দেখছিলাম, দিল্লি ক্রাইম নামের, যারা দেখেছেন তারা বুঝবেন যে সেখানে দেখানো হচ্ছে একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা তার কন্যা পর্যন্ত প্রটেস্টে গিয়ে সেই পুলিশের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, কারণ একটা বড় ধরনের ধর্ষণকাণ্ড ঘটেছিল যেখানে অপরাধীদের পুলিশ ধরতে পারে না। তো আমরা এবারও দেখেছিলাম আওয়ামী লীগের স্বয়ং নেতা মন্ত্রীদের ছেলেমেয়েরাও কিন্তু জুলাই আন্দোলনে গেছিল। সৈয়দ আশরাফ যে কথাটা বলেছেন ইসলামিক সন্ত্রাসী, এই কথাটা কি আমি না হয় আমরা যখন বলি যে ইসলামিক মৌলবাদীদের, আওয়ামী লীগারদের যখন বলি যে তোমরা আল্লাহ মালিক হয়েও না, কারণ তোমাদেরকে কখনোই জামাতি বা অন্যান্য ইসলামিক দল রেখে তোমাদেরকে মুসলমান মনে করবে না বাংলাদেশের ধর্মান্ধরা, যে কথাটা আপনিও বলেছিলেন যে যদি ইসলামিক দলই চুজ করে তাহলে আওয়ামী লীগের করবে না, ওটার জন্য জামাতি ইসলাম আছে, হেফাজত আছে। মুক্তিযুদ্ধের সময় থেকে আওয়ামী লীগের যদি গর্ব হয়ে থাকে মুক্তিযুদ্ধ, তাহলে মুক্তিযুদ্ধের মাধ্যমেই কিন্তু জামাতি ইসলাম সেই সময় থেকে প্রোপাগান্ডা করেছিল যে মুক্তিযোদ্ধা যারা তারা হচ্ছে যে ভারতের দালাল হিন্দু।
অর্থাৎ জন্ম থেকে যেই ট্যাগিং শিকার আওয়ামী লীগ সেটাকেই তারা নতজানু হয়, যেভাবে তারা এই যে বাকশাল নিয়ে তারা লজ্জাবোধ করে, সেকুলারিজম নিয়ে লজ্জাবোধ করে, ৭২-এর সংবিধান নিয়ে লজ্জাবোধ করে। গা ঝাড়া দিতে হবে। কয়েকটা ঘটনা মনে করাই, যেমন ওসামা বিন লাদেন যদি মরে না যেত আর তাকে যদি বাংলাদেশ সম্পর্কে অপিনিয়ন দেওয়া হইতো, তাহলে সে শেখ হাসিনার বিরুদ্ধেই বলতো। জাকির নায়েক শেখ হাসিনার বিরুদ্ধেই বলে। আজহারি সহ অন্যান্য তারেক মনোয়াররা শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় তাদের তেল মারছে, যেভাবে এই সংসদে তেল মেরে চুপ্পুর কাছ থেকে শপথ নিয়ে তারা এসে চুপ্পুরে গালাগালি করে, একইভাবে শেখ হাসিনাকে তেল মেরে শেখ হাসিনার বিরুদ্ধে তারা কাজ করেছে। আজহারি থেকে শুরু করে অন্যান্য মোল্লা মুন্সি যারাই জনপ্রিয় হয়েছে, শেখ হাসিনার আমলেই জনপ্রিয় হয়েছিল। কিন্তু তারপরেও মৌলবাদ তোষণ, 570টা মসজিদ হেফাজতকে তার কাছে কওমি জননী নেওয়ার জন্য কিছু দেওয়া, রেলের জমি, অনেক কিছু। আবার এই যে রোহিঙ্গাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে খুবই মানবিক কারণে, কিন্তু রোহিঙ্গাদের মধ্যে 99% শেখ হাসিনার বিরুদ্ধেই দাঁড়াবে, কারণ তারা এই দেশের যারা ইসলামের ধারক বাহক আছে, ধ্বজাধারী, ঝান্ডাবাহী, তাদের কাছ থেকে জানতে চায় যে কে ইসলাম, মানে ইরান খারাপ কি ভালো ওটা ম্যাটার না, কে আমাদের একটু হইলে ইসলামের সাথে আছে কিনা। এইভাবে আসলে ইসলামিক ইয়েগুলো পক্ষ নেয়। এমনকি দাউদ কিম নামের একজন কন্টেন্ট ক্রিয়েটর, বাংলাদেশের সালমান মুক্তাদিরের মতো নব্য মুসলিম হয়েছে, সে কিন্তু শেখ হাসিনাকে তার একটা ছোট ভিডিওতে জুতা দিয়ে পিটিয়েছে। কেন? শেখ হাসিনার সাথে তার কি লেনা দেনা? সে দেখেছে বাংলাদেশের মুসলিম উম্মা তাকে বলেছে শেখ হাসিনা খারাপ ইসলামের বিরুদ্ধে। সে একই জায়গায় ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু এবং শেখ হাসিনাকে বসিয়ে জুতা দিয়ে পিটিয়েছে, পরে যদিও ক্ষমা চেয়েছে। মনস্তত্ত্ব বোঝালাম, ইসলামিস্টরা কখনোই আওয়ামী লীগকে আপন করবে না, কারণ তারা মনে করে আওয়ামী লীগ ইসলামের শত্রু। আইদার আপনারা যারা আল্লামা লীগাররা আছেন, তারা কি তওবা করে দুধ দিয়ে গোসল করে, যদিও দুধ গরুর বাছুরের জন্য, আপনার জন্য না, আপনি দুধ দিয়ে গোসল করেন, গঙ্গা জল নিয়ে গোসল করেন, বা যাই করেন করে আপনি জামাতে যোগ দিতে পারেন। কিন্তু আওয়ামী লীগের থেকে যদি ইসলামিক সন্ত্রাসীদেরকে আপন করে নেওয়ার চেষ্টা হয়, এটা কি হইতে পারে? আমার প্রশ্ন একটু বড় ছিল, বোঝানোর জন্য, দর্শকদের বোঝানোর জন্য। শেখ ফরিদ, আপনি প্রিসাইজ উত্তর দিতে পারেন, আপনি যদি একটু আমাদেরকে বুঝিয়ে বলতেন। ধন্যবাদ আপনাকে। আজকে আমি এই ব্যাপারে এ- একটা পোস্ট দিই, ওইখানে গিয়ে এক সেকেন্ড, এক সেকেন্ড, আপনার 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 ওইখান থেকে নয়েজ হচ্ছিল বলে, আচ্ছা, এইবার যদি বলতেন। জি, আপনার ভলিউমটা কমে গেছিল। যে এখন শোনা যাচ্ছে? জি জি, একদম পরিষ্কার। শুনেন, আজকে এই ব্যাপারে একটা পোস্ট দিয়েছি, আপনি গিয়ে দেখবেন ওইখানে আমাকে কিভাবে গালিগালাজ করা হয়েছে, আমাকে বামাতীয় গালি দেওয়া হয়েছে, এগুলো নিয়ে বলেছি আমি। আচ্ছা, একটা জিনিস দেখেন, আমি যখন বলি মোল্লা আর মিলিটারি আওয়ামী লীগের বন্ধু না, সবার আগে যারা প্রতিবাদ করে সেটা হলো আওয়ামী লীগের লোক। বিএনপি কিন্তু প্রতিবাদ করে নাই, কোনো মোল্লা এসে প্রতিবাদ করে নাই, প্রতিবাদ করে আওয়ামী লীগের লোক। আমি বুঝতে পারি না, মানে এরা হইলো, মানে আমি করি মায়ের চোখে পানি নাই, আমাদের জামালপুরের প্রবাদ। মানে তারা আওয়ামী লীগ যার জন্য কাঁদে, তারা কিন্তু এক ফোঁটা তারা থুতুও ফালায় না, কানবে তো দূরের কথা। সৈয়দ আশরাফ সাহেব এটা বলেছিলেন বলে, অপ্রিয় সত্য কথা, সৈয়দ আশরাফ সাহেবের মৃত্যুবার্ষিকী আপনি পালন করতে দেখেছেন আওয়ামী লীগদের? দেখেন নাই। তার কবরে কয়জন যাইতে দেখেছেন? দেখেন নাই। দেখেছেন আপনি? দেখেন নাই। কেন দেখেন? উচিত কথাটা বলে ফেলেছিল। কারণ উচিত কথা অধিক তেতা, তথা ভাতে বিলাই বেজার হয়, কিন্তু সত্য তো সত্যই। আপনি বলেন যে ওই যে যার উদাহরণ দিলেন ওই উত্তর কোরিয়া, অথচ এখানে কিন্তু ইসলাম নিষিদ্ধ। অথচ সে এই কিন্তু সৈয়দ আশরাফ কিন্তু হেফাজতের তাণ্ডব থেকে পাঁচই, সেই আপনার নিশ্চয়ই মনে আছে, হ্যাঁ, মেয়ের মনে ঘটনা, আছে। শাপলা চত্বর, ওই সৈয়দ আশরাফই কিন্তু বাঁচিয়ে দিল আওয়ামী লীগের। আওয়ামী লীগের পতন 2013-তেই হয়ে গেছিল। এক্স্যাক্টলি, নাহলে তখনই হয়ে যাইতো। আপনি খেয়াল করেন, এই জন্য তো এবং দেখবেন সেটা হচ্ছে হেফাজত। ইসলামিক বিপ্লবের নামে। হ্যাঁ, আপনি দেখেন, একটা উদাহরণ দেই আপনাকে। আপনি যতই বুঝান এদের মগজ আমি বুঝে উঠতে পারি না। আপনি যেটা বলছেন, জামাত ইহকালে হোক আর পরকালে হোক, কোনোদিনই তারা আওয়ামী লীগ হবে না, হতে পারে না। আওয়ামী লীগ হয়ে যেতে পারে জামাত, বিএনপিতে জামাত হবেই, এরা কোনোদিনই হবে না। এটা তাদের আপনি বুঝাইতেই পারবেন না। বললেই বলবে কি, আমাদের তো ভোটের দরকার। তো ভাই, ভোটের জন্য তো 560টা মসজিদ বানাইছেন, ভোট দিয়েছে আপনাকে? ভাই, আপনারা তো ভোটের জন্যই তো মাদ্রাসা বানাইছেন হাজার হাজার, ভোট দিয়েছে আপনাকে? 560টা, বারবার বলেছি, 560টা মসজিদ বানানো হয়েছে, মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র। সেইখানে 560-এর ডাবল কত হয়? সম্ভবত 1140 হয়, আমি অঙ্কে দুর্বল। সম্ভবত 1100 প্লাস হয়। 1100 ভোটের মধ্যে একটা ভোট আওয়ামী লীগের নৌকা মার্কায় দিবে? আমি লিখিত দিতে পারি, দিবে না। আমি লিখিত দিতে পারি, বরং ইউ বিলিভ ইট অর নট, আমাদের সরিষাবাড়ির, আমার এলাকার, যেই দিন এই মডেল মসজিদ উদ্বোধন করা হয়, লজ্জার কথা, দুঃখের কথা, সেখানে সাইদের ওয়াজ বাজানো হয়েছে। আপনি কি ভাবতে পারেন? আপনি এটা ভাবতে পারেন যে সরিষাবাড়ির মতো জায়গায়
মডেল মসজিদ উদযাপন যেদিন উদ্বোধন করা হয় জুম্মার দিন, সেই দিন তারাই বাজাইছে, সাইদের ওয়াজ বাজাইছে এবং সেখানে দীর্ঘক্ষণ বেজেছে, 30 থেকে 40 মিনিট। ভুলে একবার হইতে পারে, দুইবার হইতে পারে, 30 থেকে 40 মিনিট কিভাবে বাজলো? এটা আমার সরিষাবাড়ি ঘটনা, চোখে দেখা কানে শোনা কথা বললাম। এই হচ্ছে মানে এদের কিভাবে বুঝাবেন আপনি? এই যে এমপি মোরাদের উপরে আওয়ামী লীগেরও কি খেপেছে মনে করেছেন আপনি? কেন বলেন তো? ওই নারী ঘটিত ব্যাপারে নো, মিথ্যা কথা। এরা প্রতিদিনই রাজাকারদের বিরুদ্ধে বলতো। আওয়ামী লীগ বিএনপির লোক কে নারীর কাছে যায় না? খালি মোরা মানে এক মাসে গুখায়, সব ঘেরে গুখায় এক মাসের নাম হয়, গাইরা মাসের নাম হয়, রামগড় এলাকায় বলে। মানে সবাই অকাম কুকাম করে লাম্পট্য করে। দোষ হয় মুরাদ হাসান এমপির, সরিষাবাড়ির আর কি, আমাদের এমপির। তার এমপির তো গেল, পারলে তার সবই তার সদস্য পদ আওয়ামী লীগের। তারে ভাই সরিষাবাড়িতে ইউ বিলিভ ইট অর নট, তার চেয়ার দেয় নাই বসতে, তার চেয়ার দেয় নাই। আমি দায়িত্ব নিয়ে বললাম চেয়ার দেয় নাই, এবং এটা তারা গর্ব করে বলে। রাগটা ভাই ওই কোথায় লোকটা জানেন? কিন্তু তারপরে ওই লোকটা অশ্লীল টাইপের আচরণ করছে, এটা কিন্তু আচ্ছা, অশ্লীল, মেনে খুব নিলাম, অশ্লীল, আমি খুবই অস্বীকার অশ্লীল। করছি না, এটা আমি ঠিক। অস্বীকার হ্যাঁ। করছি না। কিন্তু আমরা কিন্তু এই শ্লীল সরকার যে ছিল না ইউনূস সাহেবের, তখন কিন্তু আমরা ওই যে থালি রিয়াজ নামে এক লোকেরই শুনেছি যে ভিসার লোভ দেখায় আমেরিকার, সে কিন্তু এক মেয়ের পেট বানাইছিল এবং সেটারে কিন্তু ওর পেট ফালাইছিল। অ্যাবর্শন বললাম না, কারণ আমার যেটা দর্শক তারা অ্যাবর্শন বুঝে না, পেট ফালানো বুঝাইতে হবে। অ্যাবর্শন বললে বুঝবো যে সৌদি আরব গেছে, এটা বুঝতে পারে। পেট ফালাইছিল সেই মেয়ের, কিন্তু এখনো খোঁজ পাওয়া যায় না। তাইলে এই কিন্তু এমপি মুরাদের চাইতেও খারাপ, নিঃসন্দেহে থালি রিয়াজ এমপি মুরাদের চাইতে খারাপ। একটা উদাহরণ দিলাম আর কি, কোনো সন্দেহ নাই তার তার মুখ খারাপ ছিল, এমনকি তার ওয়াইফও তার বিরুদ্ধে মামলা করেছিল, আমি অস্বীকার আর করতেছি না। সবচেয়ে বড় কথা হচ্ছে জামাত ইসলামের আমির স্বয়ং কর্মজীবী নারীদেরকে বেশ্যা বলেছে। এর চেয়ে খারাপ আর হ্যাঁ, পৃথিবীতে কি তাইলে হতে পারে? তাইলে এরা তো এগুলো এমপি মুরাদের সাথে 1 লাখ গুণ বড় অপরাধ করেছে। সেই এমপি মুরাদের উপরে ক্ষোভ কেন ছিল জানেন? কারণ তিনি বলেছিল যে ধর্ম নিরপেক্ষতা চাই, 72 সংবিধান আনবে। এটা ছিল আসল ক্ষোভ। আপনাকে শানে নজরুল বলে দিলাম। সারা বাংলাদেশে কিন্তু কি গেছে, টাকলা মুরাদ এত খারাপ অত খারাপ, আসল কথা বলে না। ওর রাগটা কিন্তু ওই কারণে যে সে ধর্ম নিরপেক্ষতা চেয়েছিল। আপনি যেটা বললেন, আওয়ামী লীগের মেয়র ছিলেন সাবেক প্রখ্যাত রাজনীতিবিদ মেয়র হানিফ, তিনি কি বলেছিলেন জানেন? যে ধর্ম নিরপেক্ষতা না বদলানোর কারণে, এই মূলনীতি থেকে না বদলার কারণে আওয়ামী লীগ ক্ষমতায় যায় না। আপনি কি জানেন? আপনি সার্চ দেন পাবেন। এই কথা তিনি বলেছিলেন। এই যে পুরান ঢাকার মৌলবীদের বায়াস্ট হয়ে এটা বলেছিলেন, মসজিদ কমিটির কারণে এগুলো বলেছিলেন। তাতে আওয়ামী লীগ যখন ক্ষমতা এসেছিল, ধর্ম নিরপেক্ষতা নিয়েই তো ক্ষমতা এসেছিল। বরং ক্ষমতা থেকে যখন চলে গেল, তখন তো 560টা মসজিদ এবং লাখো মাদ্রাসা করেছে। তারপর তো আওয়ামী লীগ থাকতে পারে নাই। এরা যতক্ষণ আওয়ামী এই লীগ এখনো শেখ ফরিদ ভাই একটু বলে রাখি, এটা বিচ্ছিন্ন কমেন্ট না। এই কমেন্টগুলো আওয়ামী লীগের আল্লামা লীগার সফটরা বলে যে ইসলামের প্রকৃত ইতিহাস সম্পর্কে সচেতন করতে মডেল মসজিদগুলো তৈরি করা হয়েছিল, যাতে উগ্রবাদীদের বিরুদ্ধে সচেতন করা যায়। ইসলামের প্রকৃত ইতিহাস বলতে বোঝেনটা কি? আপনার কাজ, আওয়ামী লীগের কাজ ইসলামের প্রকৃত ইতিহাসই করা। এটার উত্তর আমাকে দিয়ে দেন প্লিজ, এটা আমি দেই, এটা আমি আর সব ইসলামের জানি। ইতিহাস, প্রকৃত ইতিহাসকে জামাত ইসলাম যে ইসলাম প্রচার করে ওইটাই প্রকৃত ইসলাম। এখন বললে তো রাগ করবেন। জি, এর সাথে ওই বিতর্কে যাব না, মসজিদের ইতিহাস বলি একেবারে 1 মিনিটে শেষ করে দিই। এই মসজিদ সৌদি আরব বাংলাদেশে হজের দোকান খোলার জন্য ইনভেস্ট করতে চাইছিল, বলেছিল 560টা তারা মডেল মসজিদ বানাবে, তারা 8,000 কোটি টাকা বাংলাদেশ সরকারকে দিবে, সেই জন্য রাজি হয়েছিল। তারপরে কিন্তু 3 মাস পরে বলছে আমি আর টাকা দিব না। শেখ হাসিনার সরকার জনগণের টাকায় তিনি নিজে এটা পরে নির্মাণ করেন। এটা না কোনো ইসলামের ইতিহাসের জন্য, না অমুকের জন্য, না তমুকের জন্য, তা না। কারণ বাংলাদেশে ইসলামের ইতিহাস দেখার জন্য ইসলামী ফাউন্ডেশন আছে। ইসলামী ফাউন্ডেশনের সাথে কি বই এখানে বেশি পড়ে? প্রত্যেকটা মসজিদ তো এখন হয়ে গেছে জামাতি অফিস। আমি বললাম তো, সরিষাবাড়িতে উদ্বোধন করছে, আওয়ামী লীগের লোক নামাজ পড়তে গেছে, উদ্বোধন করতে যায় সাইদের ওয়াজ বাজছে সেখানে। এবং অদ্ভুত ব্যাপার, এটা আমি সাংবাদিকদের ফোন দিচ্ছি, নিউজ করলো না কেন? নিউজ করতে পর্যন্ত ডরাইছে। আমি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম এটা নিয়ে, কারণ আমি তো এখানে ছিলাম, আমি জানি। এই হচ্ছে এদের তারপরে এদের বুঝাইতে পারবেন না। এদের মোল্লা প্রীতি আর মিলিটারি প্রীতি ছড়াইতে পারবেন না, পারবেন না। কারণ হইলো এরা স্টাডি করে না, বাকশালের ব জানে না, আওয়ামী লীগের সরে জানে না, খালি জানে লুটপাট করতে, গম চুরি করতে আর বদমাইশি করতে, আর ওই যে সেলফি লিগ হইতে এরা পছন্দ করে। এখন উচিত কথা বললে তো এখন উপর দিক, এখন আমিও তো উপর দিক থুতু দিতেছি, ওটা দিতে চাই না। এরা এমনি বিপদে আছে, এখন কিছু বলতে চাই না। এদের বিপদ আপদ শেষ হোক। এখন যেরকম ইউনুসের চলাইতেছি না, আসতে দেন, আমি দোয়া করতেছি তো আওয়ামী লীগ ক্ষমতায় আসুক, তারপরে এইভাবেই কথা বলে যাব। কারণ জি, ঘোড়াকে যদি আপনি একটু একটু গুতা না দেন, চাবুক না কষান, ঘোড়া কিন্তু ভুল রোডে চলে যাবে। আমরা এটা যেতে দেবো না। বাংলাদেশের আওয়ামী লীগের এখনো আকল হয়নি, এখনো মোল্লা মিলিটারি। সৈয়দ আশরাফ কি বলেছিলেন? যে সামাজিক যোগাযোগ মাধ্যম, ডিজিটাল মাধ্যম মৌলবাদীদের দখলে। বাংলাদেশে আওয়ামী লীগের একমাত্র শত্রু এই মৌলবাদী শক্তি, স্পষ্টভাবে বলেছিলেন।
এবং এটা সত্য। ভাই আপনি এগুলো বললে কি বুঝাবেন আওয়ামী লীগ ক্ষমতায়? আমি ছাড়া বাংলাদেশের একটা ব্যক্তিও পোস্ট দেয় না, আওয়ামী লীগও না, কেউ না, আমি দিয়েছিলাম। সেটা হলো 2014 বা 15 সালে, আমার ফেসবুকে এখন আছে সেই পোস্ট, 2014 বা 15 সালে ঘটনা। আওয়ামী লীগ পাওয়ারে আওয়ামী লীগদের রংপুরে তওবা পড়িয়েছিল যে বল যে আওয়ামী লীগ যারা করে তারা হিন্দু, তারা কাফের, তারা ইহুদি, এইভাবে লেখা ছিল। তাদের তওবা পড়ায় মসজিদে নামাজ পড়াইছে। ডিসির উপরে রুল জারি করছিল হাইকোর্ট। আজ পর্যন্ত সে বিচার পাইছেন? পান নাই। তাহলে এই যে যে মোল্লাভিরীতি, এখন এগুলো আমরা বললে বলে কি জানেন, তোমরা তো নাস্তিক, তোমরা তো ধর্মহীন, তোমরা কি রাজনীতি বুঝো, মনে হয় এইসব বুঝে, আমরা কিছু বুঝি না। আরে ভাই আমি যাবো ইলেকশন করতে, আসাদ যাবে, আমাদের এই সাংবাদিক সাহেব তোরাই তো ইলেকশন করবি, ক্ষমতায় তো তোরাই থাকবি, এগুলো বললে তখন এই কথা বলে। মানে আপনি দেখেন আমার পোস্টটা খেয়াল করেন, আজকে আমি পোস্ট দিয়েছি, আপনার ছবি আছে, আমার ছবি আছে, এবং তসলিমা আবার ছবি। ও আর ভালো কথা মনে হয়েছে, বামপন্থীরা কি বলছিল আমার জানেন, আমি যখন ছাত্র ইউনিয়ন করি একদিন, সবাই তো এখন জীবিত আছে, কি বললো জানেন, একজন মারা গেছে ওর মধ্যে, বা দুইজন, আর গুলো জীবিত। কই তসলিমা নাসরিনটা না, এর কারণে বাংলাদেশে মৌলবাদ বাড়তেছে। আলাপ শুনছেন? এটা 2000, এটা হলো আপনার 90 দশকের কথা। শেখ ফরিদ ভাই, এদের 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 এই জ্ঞান বুদ্ধির কারণে তো মানুষ জুতা দিয়ে মুড়ায়, কয়টা ভোট পায়, 3 জন যে দাঁড়ায় ব্যানার নিয়ে, এদের কথার বইলা লাভ নাই ভাই। এই নাস্তিকদের কথা আসছিল, নাস্তিক নিয়ে এত এত আপত্তি আওয়ামী লীগারদের। সাইফুল রহমান ভাই আপনার কাছে জানতে চাই, জামাতি ইসলাম যদি নাস্তিকদের কাছে মাথা নত করা, মানে আমি একটু আবার সৈয়দ আশরাফি ফিরে যাই, এবং এই হেফাজত তৈরি করেছিল কে? ফরহাদ মজহার। হেফাজতের যে এই যে দফাগুলো 13টা না 14টা লিখে দিয়েছিল, এটা কার লেখা? ফরহাদ মজহারের। আমি খুব মানে দায়িত্ব নিয়ে এটা বলি, এটা জানি আমি ফরহাদ মজহারের এগেনস্টে তখন ছিল পিনাকি। এরপরে তখন দেখলো যে না, খুব একটা সুবিধা হচ্ছে না, সেই পিনাকি কিন্তু ফরহাদ মজহারের রোল প্লে করছে, এবং সে বলে আমার ওস্তাদ হচ্ছে ফরহাদ মজহার, আমার ওস্তাদ হচ্ছে গুরু 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 বলে। যে তো ফরহাদ মজহার নাস্তিক, এটা কে না জানে? আর পিনাকি ভট্টাচার্য নাস্তিক, এটা কে না জানে? ইউনুসের ব্যাপারে আপনি দেখেন, আলী রিয়াজ, সব নাস্তিকদের সামনে রেখে কিন্তু তারা এই 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 জিনিসটা করলো। এবং ফরহাদ মজহার 2013-তে যেটা পারে নাই, 2025-এ কিন্তু 24-এ ঠিক সেটা করে ফেললো। হ্যাঁ, 5 আগস্ট করে ফেললো। এবং সাইফুল আমিন ভাই, এই যে ইসলামিক সন্ত্রাসীরা যে সৈয়দ আশরাফের সেই বক্তব্যটা দিয়ে যদি আমাদের আজকে শোটা শেষ করতেন আওয়ামী লীগেরদের উদ্দেশ্যে, যে তারা এখনো কোনো শত্রু মিত্র চেনে না, এবং ধর্মের মোড়কে আওয়ামী লীগের যে কাজ না ধর্ম প্রচার করা, আওয়ামী লীগের যে কাজ না ধর্মকে বড় করা, এটা বিএনপিরও কাজ না। বাদ দিলাম ভাই, বিএনপি বঙ্গবন্ধুকে স্বীকার করে না। আওয়ামী লীগের বঙ্গবন্ধু আছেন, হিমালয়ের চেয়ে উঁচু নেতা আছেন। আওয়ামী লীগের কাছে মুক্তিযুদ্ধের মতো এত এত সোনায় মরানো ইতিহাস আছে। আওয়ামী লীগ একটা শক্ত দল, বিএনপি তো ক্লাব ভাই, আপনি বিএনপি সাথে আওয়ামী লীগকে কম্পেয়ার করলে আমি একমত না। 14 জায়গায় 14 লোক আসছে, সেখানে সবাই থাকবে। আওয়ামী লীগের নিজস্ব, আওয়ামী লীগের সেই 72-এর মূলনীতিতে ফিরে না যেয়ে তারা কেন কখনো বলে তেতুল হুজুর আসো, কখনো আবার বলে মদিনা সনদ, এই জায়গাটাতে যদি একটু পরিষ্কার করতেন আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য, তাহলে বোধহয় আমার সুবিধা হতো। আসাদ, এটা একটা অনেক বড় লম্বা আলোচনা যে আওয়ামী লীগের এই অবস্থাটা কেন, আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের চিন্তা ভাবনা এরকম কেন, আওয়ামী লীগের মাঝারি নেতৃবৃন্দের চিন্তা ভাবনা এবং শীর্ষ নেতৃবৃন্দের চিন্তা ভাবনা পরিবর্তন কেন, মানে একই রকম না, সবাই একই রকম চিন্তা করবে তা না, কিন্তু কিছু মূল নীতির ব্যাপারে তাদের একমত থাকা উচিত, মানে দ্বিধা থাকা উচিত না। যেমন বললেন না যে হানিফ ভাইও এরকম একটা কথা বলছেন, ধর্ম নিরপেক্ষতার কারণে ক্ষমতায়, এই যে জিনিসগুলো আমি এটা বলছি, এটার কারণটা অনেক লম্বা আলোচনা, অনেক লম্বা। আমি এটা নিয়ে আমার একটা মনে হয় যে একটা বইও লেখা যায়, আমি অনেক ভাবছি এটা নিয়ে যে কেন এরকম আওয়ামী লীগটা কেন, আওয়ামী লীগের শীর্ষ নেতা একরকম ভাবেন, শীর্ষ নেতৃত্ব একরকম ভাবে, তারপর মাঝারি নেতৃত্ব একরকম ভাবে, তারপরে জেলা নেতৃত্ব একরকম ভাবে, উপজেলা নেতৃত্ব একরকম ভাবে, এবং রুট লেভেল একরকম ভাবে। কেন এটা কারণটা হলো, আমি এক কথায় অল্প ইয়েতে বলি, আওয়ামী লীগ ক্ষমতা আসার পরপরই, মানে মুক্তিযুদ্ধের পরে বঙ্গবন্ধুর তাজউদ্দিনের তাজউদ্দিন একটা দীর্ঘ সময় কিন্তু ধরেন কলকাতায় যে উনি যেভাবে মুক্তিযোদ্ধাটাকে এগিয়ে নিয়ে গেছেন, সেখানে অনেক স্প্লিট ছিল, কিন্তু সেই স্প্লিট গুলো কোনো বিচার হয়নি। নাম্বার 1, যখনই যেখানে অপরাধের যখন বিচার না হবে, অপরাধী মাথা চাড়া দিয়ে ওঠে। খন্দকার মোশতাক
অপরাধ করেছিলেন সেই মুক্তিযুদ্ধের সময় কনফেডারেশনের কথা বলে তার বিচার হয়নি। উল্টো উনি বঙ্গবন্ধুর ডান পাশে এসে দাঁড়ায় গেছেন। ঠিক আছে, আমি 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 কিন্তু ত্রুটিগুলোর কারোই আছে। এটা এক নম্বর যে আপনার আপনার দলের মধ্যে আপনার মধ্যে যে আপনার বিরোধিতা করছে আপনার এজেন্ডা কায়েমের ক্ষেত্রে, তাকে আবার ওই এজেন্ডা বাস্তবায়নের জন্য আপনি সাথে রেখেছেন। দ্যাট ওয়াজ এ মিস্টেক। দুই, আওয়ামী লীগ কালচারাল ফিল্ডে ওয়াজ নেভার স্ট্রং। কালচারাল ফিল্ডে যারা স্ট্রং ছিল তারা একসময় আওয়ামী লীগের বিরোধিতা করা শুরু করছে, যার ফলে আওয়ামী লীগ বুদ্ধিজীবী মহলে, যে বুদ্ধিজীবী মহল বাংলাদেশের এই যে মানসিক চেঞ্জের ব্যাপারে যে ভূমিকা রাখার কথা, একমুখী রাখার কথা, সেটা তারা রাখে না, তারা ছিন্ন ভিন্ন করে দিছে। চাইনিজ বুদ্ধিজীবীরা একভাবে বঙ্গবন্ধুকে ব্যাখ্যা করছে বদু মোররা, আবার আহমেদ ছফা একভাবে ব্যাখ্যা করছে বঙ্গবন্ধুকে, আবার ওদিকে হুমায়ুন আজাদ আরেকভাবে ব্যাখ্যা করছে বঙ্গবন্ধুকে, আবার ওদিকে ওই যে বাচ্চাদের মনকে যে বিষিয়ে তুলতে পারবে, মানে 3 ঘন্টার উপন্যাস লেখা যে লোকটা, যে 3 ঘন্টা উপন্যাস পড়ে ফেলান যায়, যে 3 মাসে পড়া যায় না। আমি জানি যে একটা উপন্যাস 3 মাস ধরে পড়লে এটার নির্যাস নেওয়া যায়, সে 3 ঘন্টায় পড়া লোকটা, সেও বঙ্গবন্ধুকে বা মুক্তিযুদ্ধকে একভাবে সে তার মতো করে দেখাইছে। যার ফলে এটা আওয়ামী লীগ বুদ্ধিজীবী মহলের যে নিয়ন্ত্রণটা হারাইছে, এই নিয়ন্ত্রণ হারানোর কারণেই তার যে কালচারাল বেসটা হওয়ার কথা, তারা কিন্তু বিপদের সময় আবার সবার সাপোর্ট পেয়েছে। যেমন উদীচী, আপনি জাস্ট প্রতীক বলে উদীচীর সাপোর্ট পায়, ছায়ানটের সাপোর্ট পায়, কিন্তু আওয়ামী লীগ যখন ক্ষমতা থাকে উদীচীর সাথে আওয়ামী লীগের সম্পর্ক ভালো নাই, তখন আওয়ামী জয় বাংলা সাংস্কৃতিক গোষ্ঠী কিন্তু নাচানাচি শুরু করে, তখন কিন্তু ছায়ানটের সাথে এই আওয়ামী লীগের সম্পর্ক থাকে। তার মানে কি দাঁড়ালো, সাংস্কৃতিক মন্ডলের যারা নিয়ন্ত্রণ করে তাদের সাথে আওয়ামী লীগের বিচ্ছিন্নতা হয়ে যায়। এই যে বিচ্ছিন্নতাটা, এটা কিন্তু ব্যাপক। এটার প্রভাব ওই যে বললাম 3 ঘন্টার উপন্যাস পড়া যে ছেলেটা আছে তার মধ্যে যেমন প্রভাব পড়ে, তেমনি শীর্ষ নেতৃত্বের মধ্যে প্রভাব পড়ে যে আমার তেঁতুল হুজুরের না হলে তো চলবে না, কিন্তু আরেকজন নেতা মনে করে তেঁতুল হুজুর আমার জন্য সবচেয়ে ক্ষতিকর। এই তেঁতুল হুজুরে তো প্রাসঙ্গিক করেছে এই আওয়ামী লীগের নেতারা, এই হাসনাত কি যেন হাসান টাসান এরাই তো করছে, যেটার বিরোধিতা করে সাধারণ সম্পাদক মানে তাদেরকে নির্মূল করার চেষ্টা করছেন। সো দেখেন, চিন্তা করেন কালচারালি কি পরিমাণ। তারপরে হলো আওয়ামী লীগের মধ্যে অল এলং আওয়ামী লীগের একটা ক্যারেক্টারাইজেশন যদি ধরেন, আওয়ামী লীগ কোথা থেকে আসছে, তার ফোর ফাদার কি, তার ফোর ফাদার কিন্তু মুসলিম লীগ, খেয়াল করে দেখেন। বাট তারা আধুনিক মুসলিম লীগ ছিল। সে আধুনিক মুসলিম লীগ থেকে যখন আওয়ামী মুসলিম লীগ হলো, মুসলিম লীগে কিন্তু আধুনিক গুলা রয়ে গেছে। আমি উদাহরণ হিসাবে যে পাকিস্তান আমলের আপনি প্রত্যেক জেলায়, আমাদের প্রত্যেক জেলায় মদ খাওয়ার দোকান ছিল। আমি মদ খাওয়াটা ভালো কাজ এটা বলছি না, পুরো ওপেন দোকান ছিল, আপনি কিনতে পারতেন। আপনি যার যেমন তখন অন্য কোনো অন্য তামাক বা অন্য কিছু প্রসার জানা নাই, এই জন্য এগুলো খোলা হয়েছিল, কিন্তু মুসলিম লীগ এটা খুলছিল। কিন্তু আওয়ামী মুসলিম আসার পরে এটার প্রতি তখন তো ওগুলা বন্ধ হয়ে যায়। আরে ভাই দোকান ছিল, দোকানে বিক্রেতা, তো আপনি লাইসেন্স পাও। আওয়ামী মুসলিম লীগের পরে একটা আরো বেশি কনজারভেটিভ হয়ে গেল, মানে যেগুলো উদার মুসলিম লীগার ছিল তারা কিন্তু রয়ে গেছে, কনজারভেটিভ মুসলিম লীগাররা কিন্তু আওয়ামী মুসলিম লীগে আসে। এরপরে পাকিস্তান ইন্ডিয়া হয়ে ভাগ হয়ে অনেক কিছু হইলো, তারপর হওয়ার পরে সেই আওয়ামী মুসলিম লীগ থেকে একটা উদার অংশ আসলো কিন্তু এবার আওয়ামী লীগে। কিন্তু তারা কিন্তু কিসের উত্তরাধিকার ছিল? প্রথম উদার আওয়ামী লীগের মুসলিম লীগের উত্তরাধিকার তাদের, মুসলিম লীগ হলো তাদের দাদা, তাদের বাবা হইলো আওয়ামী মুসলিম লীগ, তারপর হলো আওয়ামী লীগ। সো এরা বিভিন্ন সংকরের ভিতর দিয়ে এসে পার হয়ে এখন অস্থির অবস্থা আছে, এদেরকে কেউ গাইড করে নাই। কিন্তু আমি কেন বলছি গাইড করে, আমি জাস্ট এটুকু বললাম, তাদের তো ধর্মগ্রন্থ হওয়ার কথা ছিল আওয়ামী লীগের হলো বাকশাল, আর কিছু ধর্মগ্রন্থ না আওয়ামী লীগের, এটা পড়ে তারা। তারা তাদের ধর্মগ্রন্থটা কিন্তু পড়ে না। আপনি বামাতি বলে গাল দেন, বামাতির আর কিছু না হোক লেনিনের চটি বই কিন্তু পড়ে, ম্যানিফেস্টোটা পড়ে, গালি দেবেন ওনারা পড়ে, বুঝুক না বুঝুক এটা পড়তেছে সে, এবং এটার পক্ষে সে তর্ক করে নিজে নাস্তিক হয়ে যাবে, যদিও নাস্তিক কোনো কিছু ওখানে আপনি খুঁজে পাবেন না, কিন্তু সে হয়ে যাবে, কিন্তু জান দিয়ে ভালাবে। কিন্তু আওয়ামী লীগের বাকশালের জন্য একটা লোক জান দেয়, যে বাকশালটার শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মানে তার দীর্ঘ রাজনৈতিক জীবনের নির্যাস, তার রাজনৈতিক টোটাল জীবন থেকে সে যেটাকে নির্যাস হিসাবে নিয়ে আসছে, সেটা আসছে কিন্তু বাকশাল। সেই বাকশাল কিন্তু পরিত্যাগ করছে, এবং পরিত্যক্ত হওয়ার কারণটা কি জানেন? ওই যে কালচারাল আওয়ামী লীগ, যারা কালচারালি বাকশালটা বুঝতো তারা আওয়ামী লীগে অপ্রাসঙ্গিক হয়ে গেছে। রাজ্জাকরা যারা ট্রেনিং নিয়ে আসছিল এইটার উপরে, 60 এমপিস
60 এমপি তাদেরকে এই রাজ্জাক মোহন আরেকজন কে জান দুইজনের নেতৃত্বে এই এই বাকশালের উপরে বিভিন্ন দেশে গিয়ে বাকশালটা এই যে এই পদ্ধতিটা কিভাবে ইয়ে করতে হবে ইমপ্লিমেন্ট করতে এবার ট্রেনিং নিয়েছিল তারা। আর দোজ 60 এমপিস ডিড এবার আওয়ামী লীগ এই 60 এমপিস কে খুঁজে বের করছে না, ওদেরকে কিন্তু একেবারে ইয়ে দিয়ে তলোয়ার দিয়ে ওদের কল্লা কেটে ফেলেছে। যার ফলে কি হয়েছে, যেটা যেটা বঙ্গবন্ধুর নির্যাস, যেটা বঙ্গবন্ধুর নির্যাস তার শেষ জীবন এসে শেষ জীবন না তার উনি বুঝতে পারছেন এটাই হলো বাঙালির মুক্তির পথ, সেই মুক্তির পথটাকে তারা বিসর্জন দিয়ে দেয়। এটার কারণ আরো একটা কারণ, এটার কারণ হলো কালচারাল বেসটা খুব দুর্বল ছিল, লেখাপড়া করে নাই বাকশাল নিয়ে। বাকশালের কেউ গালি দিলে তারা বাকশাল বুঝাইতে পারে নাই, যার কারণে বাকশাল একটা গালি হয়ে গেছে। আমি বুঝাইতে পারছি আচ্ছা যে ক্রমবিবর্তনের মধ্যে দিয়ে যে আওয়ামী লীগটা আসছে, এই আওয়ামী লীগটা একটা সংকর আওয়ামী লীগ। এটাকে আপনি এটা স্বাধীনতার পক্ষের আওয়ামী লীগ কিন্তু একটা সংকর আওয়ামী লীগ, যেখানে খুবই নিম্ন কালচারের লোকজন আছে। আমি নিম্ন কালচার বলছি, নিম্ন কালচারের বুঝের লোকজন আছে, কালচারাল যে স্ট্যান্ডার্ডের সে বুঝের লোকজন যেমন খুবই অল্প, তার মধ্যে একটু আছে একটু বুঝে, আর একটু খুব জিগির দিয়া, যেমন আমার মতো একটা জিগির দিয়া, আমি যদি কোনো আওয়ামী লীগ আমি জিগির দিয়া রাজাগারের বিরুদ্ধে লাগতেছি, ঠিক আছে না, এরকম জিগির দেওয়া লোক আছে। সবটা বুঝে লোকজনের যে তার আওয়ামী লীগ সবাই সব ধরনের লোকের সমন্বয়ে যে আওয়ামী লীগটা হওয়ার কথা, যে বঙ্গবন্ধুর আদর্শটা বা বাংলাদেশের স্বাধীনতার মূল মন্ত্রগুলা যে চারটা আমাদের ভিত্তি, এই চারটা ভিত্তির ব্যাখ্যা করা। আপনি কয়টা আওয়ামী লীগের পাবেন চারটা ভিত্তির ধর্মনিরপেক্ষতা নিয়ে ব্যাখ্যা করতে পারে না, জানেন? সেন্ট্রাল আওয়ামী লীগ নেতা আছে, এটা এদিকে বলে ওদিকে বলে, এদিকে বলে ওদিকে বলে। কেন কেন আমি আমি এমন সেন্ট্রাল লিডারের সাথে কথা বলছি, তিনি কিন্তু বলেন শেখ হাসিনা এটা ভুল না, শেখ হাসিনা এটা করতে হয়েছে, কেন করতে হয়েছে উনি ব্যাখ্যা দেবেন। আবার বলে ধর্মনিরপেক্ষতা, ভাই দুটো হবে না, যে কোনো একটা, ইউ হ্যাভ টু টেক ওয়ান। সো আই থিঙ্ক আমি এটা কিন্তু আপনি ঘন্টার পর ঘন্টা এটার উপর আপনি রিসার্চ মূলক আলোচনা হতে পারে, এটার উপর সিরিজ হতে পারে। শুধু বাকশাল নিয়ে কিন্তু আপনি একটা টোটাল এপিসোড করতে পারেন, সিরিজ হান্ড্রেডস অফ সিরিজ করতে পারবেন। আমি প্রস্তাব সমর্থন করলাম, এটা খুবই জরুরি, এটা খুবই ভেরি 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 ইম্পর্টেন্ট। বাকশাল একটা কর্মসূচি, এটা কোনো রাজনৈতিক দল, এটা কর্মসূচি ছিল, এটা একটা কর্মসূচি এবং বিপ্লবী কর্মসূচি। ওই বাকশালের উপর নির্ভর করে কিন্তু এরশাদ খালকাটা বিপ্লব করছে, বঙ্গবন্ধু সবুজ বিপ্লব থেকে নিয়ে কিন্তু খালকাটা বিপ্লব। ওই বাকশালের ভিতর থেকে কিন্তু এরশাদ উপজেলা সিস্টেম করছে, জেলাটা না করে সে উপজেলা সিস্টেমে গেছে। ওই বাকশালের উপর সে কিন্তু বিচার ব্যবস্থাকে আলাদা করছে, মানে করার চেষ্টা করছে, যে হাইকোর্ট দেয় নাই। ওই বাকশালের ব্যবস্থা করে কিন্তু আরো এই যে সামাজিক এই যে ইয়াগুলা কি বলে সুরক্ষা কর্মসূচি, এগুলো কিন্তু বাকশাল কর্মসূচি থেকে সামাজিক সুরক্ষা কর্মসূচি আসছে। টিসিবি কত কিছু আসছে, সবই কিন্তু নিয়েছে, গুটা গুটা করে নিছে আর কি, মানে খাবলা খাবলা দিয়ে না হতে কোনটা কার্যকর না আর কি। অনেক ধন্যবাদ। আমাদের বেলাও কমেন্ট করেছেন যে সুইজারল্যান্ডে এখনো বাকশাল রয়েছে। আমরা একদম সময়ে সুইজারল্যান্ডের টোটাল সিস্টেমটা হলো বাকশাল সিস্টেম। এখন এই যে প্রোপাগান্ডায় জর্জরিত হয়েছেন, আমি আমার চোখের সামনে দেখলাম যে সুরঞ্জিত সেনগুপ্ত বা মতিয়া চৌধুরীদের মতো সৎ নেতারা কিন্তু নিগৃহীত হয়েছেন, বলির শিকার হয়েছেন। আওয়ামী লীগের আসলে আব্দুর রাজ্জাক জি, এরকম লিস্টটা খুব একটা বড় না। আব্দুর রাজ্জাকের ভুল আছে না, এখানে একটা জিনিস আব্দুর রাজ্জাকের ভুল আছে। ভুলটা কি, আব্দুর রাজ্জাকরা সেই সময় যখন আসলে এই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে তারা ছিল মূল শক্তি, তখন শেখ হাসিনা যে কোনো ভাবে হোক সিনিয়র নেতারা শেখ হাসিনাকে তাদের ঘাড়ে চাপা, কিন্তু তখন কিন্তু অর্গানাইজার ছিল কিন্তু আব্দুর রাজ্জাকরাই, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু সিনিয়র নেতারা কিন্তু ছিল না, সারা দেশ সংগঠিত করছে কিন্তু আব্দুর রাজ্জাকরা। সে আব্দুর রাজ্জাক নিজেকে ইয়ে মনে করছে, এইটা আব্দুর রাজ্জাকের হওয়া উচিত হয়নি। সে ইনফেরিটি কমপ্লেক্সে ভুগছে, যে শেখ হাসিনাকে আমার মাথার উপর বসাই দিলে এখন আমি চিন্তা করি বাকশালের কথা, শেখ হাসিনা বাকশাল বোঝেই না, which was reality. শেখ হাসিনা ওই সময়টা দেশেই নাই যখন বঙ্গবন্ধু বাকশাল সিস্টেমটা করে, দেশে নাই, তিনি দেশের বাইরে, উনি এগুলো জানেন না যে সে বঙ্গবন্ধু কি প্রেক্ষাপটে এটা নিয়েছে। এটা কর্মসূচি, এটা বুঝাইতে হতো আর কি। অনেক ধন্যবাদ। আমরা শেষ করি, 2-3টা কমেন্ট পড়বো, দর্শকের কমেন্ট পড়েই শেষ। আর যারা দেখছিলেন, বড় একটা সংখ্যায় বাংলাদেশে এখন প্রায় 12টা পার হয়ে গেছে, কিন্তু আমাদের এই অনুষ্ঠানের লেন্থ একটু বড় হয়ে গেছে, কিছু করার নেই, কারণ পরিস্থিতিটা এমন। আর এটা তাৎক্ষণিক মানে বিষয়ে অতটা প্ল্যান করেও না, আর নানান দুর্যোগ তো থাকেই। এখানে কমেন্ট করেছে, শেখ হাসিনা জঙ্গি সন্ত্রাসীকে প্রমোট করেছিলেন দিনের পর দিন, এটি সোহাগ কমেন্ট করেছেন, দ্বিমত করার সুযোগ নেই। দেশি কমেন্ট করেছেন যে আমি
যদি শেখ হাসিনা হতাম তাহলে আপনাদেরকে নিয়ে আমি নির্বাচন করতাম। আপনাদের এটা একটা ভুল যে আপনার কেন মনে হয় যে আমরা নির্বাচন করব? কথা বলছি তার মানে এমপি হতে চাই না। এটা একটা যার, যার জায়গায় তাকে বসানো। এই যে ব্যবসায়ীদেরকে এমপি বানিয়েছিলেন, এই যে আওয়ামী লীগ 2018 এবং 24-এর ইলেকশনে এমপি পদ বিক্রি করেছে। প্রায় 200-র উপরে আসন বিক্রি হয়েছে। মানে টাকা দিয়ে ওই এমপি পদ নিশ্চিত করতে হয়েছে, নমিনেশন নিশ্চিত। এগুলোই আওয়ামী লীগকে খেয়েছে। একজন মানুষ মানে যার যে কাজ তাকে সেই কাজটুকু করতে দেবেন। তাকে আচ্ছা, তারপরে আসাদ ভাই যেমন 7ই মার্চের বঙ্গবন্ধুকে নিয়ে তিনি পোস্ট করেছিলেন এবং পোস্ট করার পরে অখিল তাকে মালু বলে গালি দেওয়া হয়েছে। হ্যাঁ, এটাই হয়েছে। মুক্তিযুদ্ধ জয় বাংলা বলে মানুষকে পেটায়। কোন দেশে আছি? দুঃখ তো এখানেই। ফিরোজ আহমেদ বলেছেন যে অনেক অনেক শুভকামনা আমার 3 ভাইয়াকে। এভাবেই আলোচনা করুন, আলোকিত করুন আমাদেরকে। অনেক কৃতজ্ঞতা আপনার এই মতামতের জন্য। তারপর হচ্ছে যে কুটিল তিনি বলেছেন সম্ভবত কুটিল, আমি একটু আমার স্ক্রিনটা দূরে। তো তিনি বলছেন আসলেই ছোটবেলা থেকে শুনেছি বাকশাল একটা ভয়ঙ্কর পদ্ধতি, কোথাও পাইনি। পড়ার এলিমেন্ট বলতে গেলে সবই ভুল শিখেছি 71 পরবর্তী সময়কে নিয়ে। হ্যাঁ, এইটা আমিও ছাত্রলীগ করতে গিয়ে ওই প্রতিপক্ষ গালাগালি করতো যে বাকশালী বাকশালী। তারপরে বাকশাল পড়ে গিয়ে তো অবাক হয়ে গেছি যে আমরা কেন লুকাই। টম জেরি তিনি বলেছেন সাইফুল আমিন ভাই বাকশাল সম্বন্ধে ঠিকই বলেছেন। তিনি তার আমার বাবার কাছ থেকেও এমনটা শুনেছি, তিনি শুনেছেন। অনেক ধন্যবাদ। সৌরভ তিনি কমেন্ট করেছেন যে আসাদ ভাই সাইফুল আমিন ভাইয়ের আওয়ামী লীগ নিয়ে এই বিশ্লেষণটি আলাদাভাবে আপলোড দিয়েন আমার অনুরোধ। আমি চেষ্টা করবো আমার যিনি টুকটাক এডিট করেন সেই বন্ধুকে বলার। আপনারা যে কেউ চাইলে এখান থেকে কেটে আপলোড করতে পারেন। আমার সকল ভিডিও কপিরাইট ফ্রি। যে কেউ যে কোনো অংশ বিকৃত না করে যে কোনোভাবেই আপলোড করতে পারেন। অনেক ধন্যবাদ। আবার জন্মদিনের শুভেচ্ছা শেখ ফরিদ ভাই। সাইফুল রহমান ভাই, আপনি তাৎক্ষণিক আমাদেরকে সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানবেন। আমাদের আলোচনাটি যদি দর্শকদের ভালো লাগে তাহলে নিশ্চয়ই দর্শক আপনাদের অনুরোধ থাকবে আপনারা শেয়ার করবেন এবং অনেক অনেক কমেন্ট করবেন। ভুল ত্রুটি হলে সেটাও জানাবেন এবং পছন্দ হলে লাইক করবেন, অপছন্দ হলে ডিসলাইক করবেন। সাইফুল রহমান ভাই এবং শেখ ফরিদ আপনার দুজনকেই ধন্যবাদ। ভালো থাকবেন। জি জি, সাইফুল ভাই কিছু একটা বলতে চাইছিলেন, জি প্লিজ। আমার একটা শেষ রিকোয়েস্ট থাকে সবসময়, সেটা হলো প্রথমত সবাই ভালো থাকবেন, সবাই যে যেখানে আছেন তাদেরকে শুভেচ্ছা এবং সবাই ভালো থাকবেন। আমার শেষ একটা অনুরোধ যে আমরা কিছুই করতে পারবো না, তবে এইটুকু আহ্বান আমি করতে পারি, সেটা হলো আমাদের দেশটা যারা গত 2 বছর ধ্বংস করেছে, ইউনুস গং এবং ইউনুস এবং তার বাহিনী, এদেরকে যেখানে পাবেন সেখানে হ্যাকলিং করবেন, এদেরকে নাজেহাল করবেন, প্রশ্নবাণে বিদ্ধ করবেন, জর্জরিত করবেন। শুরু হয়েছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে দিয়ে শুরু হয়েছে। ওকে কিন্তু বলা হয়েছে যে আপনি প্রাডোতে চলেন কেমনে, ওকে বলা হয়েছে যে আপনি দুর্নীতি করেছেন, আপনি রিলিফের টাকা চুরি করছেন, রিলিফের টাকা কোথায় আপনি জিজ্ঞেস করেছে যে ওই ম্যাগাজিনের বৈধতাটা কি। সো এরকম সুনির্দিষ্টভাবে এদেরকে যেখানে পাবেন, পৃথিবীর যেখানে পাবেন, সেটা একেবারে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে পান আর মস্কোতে পান আর ওয়াশিংটনে পান, যেখানে পান তাই যেখানে যা জিজ্ঞেস করবেন। এটার জন্য এটা কোনো অপরাধ না, কেউ আপনাকে এই জন্য অপরাধী করবে না। এই হ্যাকলিং, এই জিজ্ঞাসা আইনত নিষিদ্ধ না, সেটা করতে পারেন। সো প্লিজ এদেরকে হ্যাকলিং করবেন, প্রশ্নবাদে জড়িত করবেন। আর ইউনুসের যে গ্রামীণ ব্যাংক, এর সকল গ্রামীণ সকল প্রোডাক্ট বর্জন করবেন। বয়কট ইউনুস, ইউনুসকে জানিয়ে দেন আমরা তাকে ঘৃণা করি। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ শেখ ফরিদ ভাই, ভালো থাকবেন। সাইফুল আমিন ভাই ভালো থাকবেন। প্রিয় দর্শক, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং আগামীকাল দেখা হচ্ছে সাইফুল আমিন ভাইয়ের সাথে। জানা ও জানার পর্ব জানেন প্রতি শুক্রবার বাংলা সময় রাত 10টায় দেখা হচ্ছে। এবং শেখ ফরিদ ভাইয়ের সাথে আজকে নির্ধারিত শোটি ছিল দেশ ও দশের কথা, কিন্তু কারিগরি ত্রুটি, শেখ ফরিদ ভাই যেখানে অবস্থান করছেন সেখানের বন্যা, দুর্যোগপূর্ণ আবহাওয়া সব মিলিয়ে আর কি আমাদের শেখ ফরিদ ভাইয়ের সাথে আবার আগামী বৃহস্পতিবার দেখা হবে বাংলা সময় রাত 10টায়। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ।